প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিশেষ অনলাইন আলোচনা ভ্যাকসিন, জনস্বাস্থ্য ও ভূরাজনীতি। এই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই আলোচনায় আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান, এবং আরো আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পাবলিক হেলথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর তৌফিক জোয়ার্দার। আমরা গত এক বছর ধরেই বলা যায় যে একটা করোনার বিশ্ব পরিস্থিতির মধ্যে আছি, একটা মহামারী, তা এক একটা দেশে এক এক রকম আর্থিক, স্বাস্থ্যগত এবং একটা সামগ্রিক সামাজিক নৈরাজ্য যাকে বলা যায় সেরকম একটা পরিবেশ তৈরি করেছে। দেশে দেশে মহামারী প্রতিরোধে সরকারগুলোর ব্যবস্থাপনা জনগণের প্রশ্নের মুখে আসছে। কোনো কোনো দেশ কখনো হয়তো সফল হয়েছে কিছুটা মহামারী প্রতিরোধ করতে, কোনো কোনো দেশ চূড়ান্তভাবে ব্যর্থই হয়েছে বলা যায়। তো এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ শুধুমাত্র যে সরকারের দায় দায়িত্ব কিংবা জনস্বাস্থ্য ব্যবস্থা, অবকাঠামো সেগুলো আলোচনায় এসেছে তাই না, এখানে আরো নানান রকম ভূরাজনৈতিক বিষয় আমরা দেখতে পাচ্ছি করোনা মোকাবিলার প্রশ্নে প্রকট হয়ে উঠছে। এবং সর্বশেষ করোনার শুরু থেকে যদি আমরা ব্যাপারগুলোকে দেখি, যেখানে ডাক্তারদের বা চিকিৎসক কিংবা অন্যান্য যে স্বাস্থ্যকর্মী তাদের পিপিই এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে ঘাটতির প্রশ্নগুলো ছিল, ব্যাপক পরিমাণে দুর্নীতির কথা এসেছে, হাসপাতালে সিট কিংবা আইসিইউর পরিমাণ নিয়ে বাংলাদেশে যে পরিমাণে চিকিৎসক মারা গিয়েছেন সেই হারটাও যাকে বলা যায় অস্বাভাবিক পরিমাণে বেশি। এখন সর্বশেষ যে আলোচনাটা এসছে সেটা হচ্ছে ভ্যাকসিন প্রসঙ্গটা নিয়ে। আমরা দেখতে পেয়েছি বিশ্বে অনেকগুলো দেশে ইতিমধ্যেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গিয়েছে, ভ্যাকসিনের অনেকগুলো ট্রায়াল শেষ হয়েছে, অনেকগুলো ট্রায়ালের মাঝখানে আছে। কিন্তু বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়াল থেকে শুরু করে ভ্যাকসিন কেনার প্রস্তুতি এবং ভ্যাকসিন কিভাবে বাংলাদেশের মানুষ পাবে, তার দাম কে শোধ করবেন, এই কাজের মধ্য দিয়ে কেউ মুনাফা তৈরি করে নিচ্ছেন কিনা জনগণের বিপর্যয়কে কেন্দ্র করে, এই সব প্রশ্নগুলো এখন আলোচনায় এসছে। এবং এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। যে আমার ধারণা যে আজকে যারা আছেন তারা জনস্বাস্থ্য, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি এবং যাকে বলা যায় যে বাংলাদেশে গবেষণা এবং চিকিৎসার ক্ষেত্রে নানান রকম উদ্যোগী এবং পায়োনিয়ার ভূমিকা পালন করেছেন তাদের অনেকেই। তো আমি এই আলোচনা শুরু করার জন্য শুরুতেই ডক্টর তৌফিক জোয়ার্দারকে অনুরোধ করব, তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে যদি আমাদেরকে বলতেন যে একদিকে আমাদের কিছুটা আসলে একটা রিভিউ করাই প্রয়োজন যে আমরা এ পর্যন্ত করোনার যে আমাদের অভিজ্ঞতা, করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের, সেটা সম্পর্কে কিছু মন্তব্য, এবং আজকে দিনটাকে যদি আমরা বুঝতে চাই যে ঠিক এই মুহূর্তে ভ্যাকসিন বিষয়টাকে কেন্দ্র করে যে তৎপরতাগুলো ঘটছে তাতে আপনার প্রতিক্রিয়াটা কি, সেটাই আমরা জানতে চাইবো। ডক্টর তৌফিক জোয়ার্দার। অনেক ধন্যবাদ জনাব ফিরোজ আহমেদ। আপনার প্রশ্নের প্রথম অংশে জানতে চেয়েছেন যে করোনা ভাইরাসের মোকাবেলার শুরু থেকে আমার রিফ্লেকশনটা কি, যা যা ঘটেছে সেক্ষেত্রে। তো আমাদের এটা শুরু অনেকবারই বলেছি অনেক জায়গায় যে রেসপন্সটা আমাদের এক ধরনের ক্লিনিক্যাল সেন্ট্রিক একটা রেসপন্স হয়েছে, এবং সেই রেসপন্সে জনগণের সম্পৃক্ততা এবং ট্রান্সপারেন্সি দুটো জিনিসের একটা অভাব দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে আস্থার যে সংকট সেটা কিন্তু নানা ক্ষেত্রেই সৃষ্টি হয়েছে। মানুষকে যদি আপনি সংযুক্ত করতে না পারেন তাহলে তার ভেতরে এক ধরনের অনাস্থা, অবিশ্বাস জন্ম হয়, এবং সেই জিনিসটা হয়েছে। তখন অনেক কাজ সঠিকভাবে সম্পন্ন হলেও সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। আর আরেকটা প্রবণতা, যেটা খুব কমন একটা প্রবণতা দেখা গিয়েছে, একটা তুলনা দিয়ে আমি অনেক জায়গায় বলার চেষ্টা করি যে এটা অনেকটা একটা ট্রেনের প্ল্যাটফর্মের মতো, যে ট্রেন থেকে প্ল্যাটফর্ম চলে যাচ্ছে এবং আমরা প্ল্যাটফর্মে সেই ট্রেনের পিছনে পিছনে ছুটে সেটাকে বারবার ধরার চেষ্টা করছি। অথচ আমাদের কিন্তু সময় বুঝে প্ল্যাটফর্মে আগেই দাঁড়িয়ে থাকা উচিত ছিল, সেভাবে আমাদের প্রস্তুতিগুলো রাখা উচিত ছিল। কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপে সেই শুরুতে যখন দেশের বাইরে থেকে মানুষজন আসছে তাদেরকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে, কোয়ারেন্টাইন আরোপ করার ব্যাপারে, রাষ্ট্রে কিভাবে ইয়েগুলো লকডাউন কিভাবে আরোপ করা হবে, কবে হবে,
আপনার যদি মনে থাকে যে 1 সপ্তাহ বা 8-10 দিন পর পর কিন্তু ইয়েটা বাড়ানো হচ্ছিল, সময়টা বাড়ানো হচ্ছিল, এটাই কিন্তু ইন্ডিকেট করে যে আমরা ঠিক যে এপিডেমিওলজিক্যাল যেই ইয়েগুলো আছে, ডেটাগুলো, সেগুলোর আমরা নজর না দিয়ে আমরা নিজেদের মতো করে সিদ্ধান্তগুলো নিচ্ছি। অথচ এপিডেমিওলজিক্যাল মডেলিং গুলো কিন্তু খুব সুস্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছিল যেটা 1 সপ্তাহ পরে চলে যাওয়ার এটা কোনো বিষয় নয়, এটা মিনিমাম 2 মাস, 3 মাস, 4 মাস বা আরো লম্বা সময় ধরে থাকবে। কিন্তু এই যে বারবার আমাদের এক ধরনের 1 মাসের সিদ্ধান্ত এবং 1 সপ্তাহের সিদ্ধান্ত কখনো এক হয় না। একটা মানুষকে যদি আপনি বলেন যে না তুমি 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য বাসায় থাকো, সেটার এক ধরনের প্রিপারেশন। তাকে যদি 2 মাস 3 মাসের জন্য বাসায় লকডাউন পরিস্থিতিতে রাখতে হয়, তার ভিন্ন রকমের প্রিপারেশন, সেই সুযোগটাও আমরা দিইনি। তো এটা জাস্ট একটা উদাহরণ, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা এ ধরনের আমাদের রেসপন্সের মধ্যে একটা প্রিপারেশন, ল্যাক অফ প্রিপারেশন আমরা বারবার দেখে এসেছি। এবং শেষ যে সিচুয়েশনটা এখন এসছে, অনেকটা এন্ড গেমের দিকে আমরা চলে এসেছি, যেটাকে বলা হচ্ছে ভ্যাকসিন নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানেও কিন্তু অনেকটা একই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গ্রুপ আছে, এটাকে বলা হয় সেইজ, মানে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অফ এক্সপার্টস। হ্যাঁ, সেইজ সংক্ষেপে বলে সেইজ, SAGE। তাদের একটা গাইডলাইন আছে যে কিভাবে আপনি ভ্যাকসিন গুলোকে আসলে ডিস্ট্রিবিউট করবেন। আমি এটা একটু ক্ল্যারিফাই করতে চাই যে সেখানে তারা 6টা প্রিন্সিপালের কথা বলেছেন। প্রিন্সিপাল গুলো কি কি? যে হিউম্যান ওয়েলবিংটাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, ইকুয়াল রেসপেক্ট, গ্লোবাল ইকুইটি, ন্যাশনাল ইকুইটি, রেসিপ্রোসিটি। অর্থাৎ রেসিপ্রোসিটি মানে হচ্ছে যেই জনগোষ্ঠী বা যেই মানুষ ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখবে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের দেশে কোন একটি ভ্যাকসিন ট্রায়ালের সুযোগ সৃষ্টি করে দিই, তাহলে আমরা প্রায়োরিটি পাবো সেই ভ্যাকসিনটা পাওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। এবং ফাইনাল যে প্রিন্সিপাল সেটা হচ্ছে যে লেজিটিমেসির প্রিন্সিপাল। অর্থাৎ আমার লেজিটিমেসি জনগণের চোখে নিশ্চিত করতে হবে, না হলে ভ্যাকসিন নিয়ে এই যে অনাস্থা আমরা শুরু থেকে দেখে এসেছি, ভ্যাকসিনের ক্ষেত্রে সেই অনাস্থা যদি সৃষ্টি হয়, এটার কিন্তু ফলাফল অত্যন্ত ভয়াবহ হতে পারে। এই কারণে তারা ট্রান্সপারেন্সির কথা বলেছেন, তারা সায়েন্টিফিক ডিসিশন মেকিং এর কথা বলেছেন, তারা মাল্টি স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টের কথা বলেছেন। এখন আমরা পত্রপত্রিকায় যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি, ভ্যাকসিন প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে এবং ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই কিন্তু ট্রান্সপারেন্সির চরম অভাব আমরা দেখতে পাচ্ছি। প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা জানি না, আরো 2 মাস আগে ভারতে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু 4টা জনগোষ্ঠীর কথা খুব ক্লিয়ারলি বলে দিয়েছে। সেই 4টা কি? এক, বয়োবৃদ্ধ যারা থাকবেন তারা পাবেন। এক হচ্ছে যারা ফ্রন্টলাইনে সার্ভিস প্রোভাইডার থাকবেন তারা পাবেন। 2 হচ্ছে বয়োবৃদ্ধ যারা, তারা পাবেন। 3 হচ্ছে যারা নন মেডিকেল কিন্তু ফ্রন্ট লাইনে কাজ করছেন, এসেনশিয়াল সার্ভিস প্রোভাইডার, কিন্তু যাদের কাজকে আপনি অবশ্যই তাদেরকে কাজ করে যেতে হবে এবং তাদেরকে ফ্রন্ট লাইনে গিয়ে কাজ করতে হবে, বাট তারা চিকিৎসক না। এটা এক্ষেত্রে পুলিশ যেমন একটা এই ধরনের ফোর্স হতে পারে তারা। এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ। 4 নম্বর যে গ্রুপটার কথা তারা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সপার্টরা, সেটা হচ্ছে কোমরবিডিটিতে যারা ভুগছেন তাদেরকে দিতে হবে। তো এখন আমাদের দেশে যেই ভ্যাকসিন, এবং এটা কিন্তু খুব ক্লিয়ার, এখন সেখানে বলা হয়েছে যে ভ্যাকসিন গুলো কিভাবে প্রায়োরিটাইজ করা হবে সেটা প্রত্যেকটা কান্ট্রি তার নিজের দেশের কনটেক্সচুয়ালাইজ করবে। তার মানে আমাদের ডিসিশনটা কিন্তু তারা একরকম তৈরি করে দিয়েছে, শুধু কনটেক্সচুয়ালাইজ করা। আমি কি এল্ডারলি পপুলেশন বলতে 50 ইয়ার্স এর উপরে বুঝবো না 65 বুঝবো, এটা আমাদের দেশের ডেমোগ্রাফি অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে। হেলথ ওয়ার্কার বলতে আমি কি ইনফর্মাল কেয়ার প্রোভাইডারদেরকে বুঝবো নাকি ফর্মাল প্রোভাইডারদেরকে বুঝবো, প্রাইভেট প্রোভাইডারদেরকে বুঝবো? অর্থাৎ আমার ব্র্যাকেটটা কত বড় হবে সেই সিদ্ধান্তটাকে তারা বোঝাতে চেয়েছেন। কোমরবিড কন্ডিশনের মধ্যে আমি কি ধরনের কোমরবিডিটিকে ইনভলভ করবো সেটা আমার এপিডেমিওলজিক্যাল প্রোফাইল দেখে সিদ্ধান্ত নিতে হবে। অথচ আমাদের যেই প্রায়োরিটাইজেশন মেট্রিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা এতটাই জটিল, সেখানে নানা জনগোষ্ঠীকে এতটা গ্র্যানুলার লেভেলে বলা হয়েছে এ পাবে সে পাবে, যেন মনে হচ্ছে সেই হ্যারি এস ট্রুম্যানের সেই কথাটা মনে পড়ে যায় যে ইফ ইউ ক্যানট কনভিন্স দেম, কনফিউজ দেম। মানে আপনি যদি কাউকে কনভিন্স করতে না পারেন, আপনি যদি জনগণকে আপনার কাজের ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করতে না পারেন, তাদেরকে এমন ভাবে বিভ্রান্ত করে দেন যেন এই বিষয়ে প্রশ্ন করারই তারা সুযোগ না পায়, আপনি কি নিয়ে প্রশ্ন করবেন? কারণ এতগুলা গ্র্যানুলার লেভেলে এখানে মানে প্রায়, এবং বিষয়টা ট্রান্সপারেন্টও না। এমন যদি হতো, ট্রান্সপারেন্সি ইটসেলফ প্রোভাইড সাম সর্ট অফ এক ধরনের ইয়ে দেয় মানুষকে, এক ধরনের প্রোটেকশন দেয়, ইট গিভস আ সর্ট অফ প্রোটেকশন। কিভাবে প্রোটেকশন? আমি যদি জানি যে আমার
কে কে ভ্যাকসিনের জন্য প্রায়োরিটি আমার গ্রামে গঞ্জের প্রত্যেকটা মানুষের কাছে আজ থেকে 2 মাস আগে এই কাজটা করে ফেলা যেত। ভারতে আরো 2 মাস আগে কিন্তু এই প্রায়োরিটি ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে এবং খুবই ক্লিয়ার, ভেরি স্পেসিফিক 3-4 লাইনের একটা প্রায়োরিটি ম্যাট্রিক্স। এটা যদি গ্রামে গঞ্জে ছড়িয়ে যেত তাহলে গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি যদি অন্যায়ভাবে ভ্যাকসিন নিতে যান, গ্রামের সেই মানুষটাই কিন্তু বলতো যে ওর তো ভ্যাকসিন পাওয়ার কথা না, সে ভ্যাকসিন কিভাবে পায়, তার তো পাওয়ার কথা ছিল না। তো এই যে এম্পাওয়ারমেন্ট থ্রু ইনফরমেশন, সেই জিনিসটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি, বরং এটাকে আমরা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছি। আমাদের জনগণ, আমরা যারা ভ্যাকসিন বা পাবলিক হেলথ নিয়ে কাজ করি, আমরাই ঠিক মতো জানি না যে এই ডিসিশনগুলো কিভাবে তৈরি হচ্ছে, ডিসিশনটা কি তৈরি হয়েছে, এই ডিসিশনের ইমপ্লিকেশন কি, কেনই বা এই ডিসিশনগুলো নেওয়া হলো, আমরা নিজেরাই এখনো পর্যন্ত ক্লিয়ার না অ্যাজ পাবলিক হেলথ প্রফেশনাল। সেখানে গ্রামে গঞ্জের সাধারণ মানুষ এই বিষয়গুলো জানবে কিভাবে? আর ইনফরমেশন হচ্ছে এম্পাওয়ারমেন্টের প্রথম শর্ত। আপনি যদি মানুষকে ক্ষমতায়ন করতে চান, তাকে ইনফরমেশন দিতে হবে সবার আগে, তাকে জানতে হবে তার অধিকারটা কি এবং তার অধিকারটা কোথায় কোথায় ব্রিচ হচ্ছে সেটা জানতে হবে। 1 নম্বর গেল প্রায়োরিটাইজেশন। আমি আরেক লাইনে শেষ করব, সেটা হচ্ছে যে ভ্যাকসিন আনার ব্যাপারে আমরা ঠিক একই রকমের ধোঁয়াশা, একই রকমের মানে অস্বচ্ছতা দেখতে পাচ্ছি। একবার শুনছি যে একটা G2G, যেমন আপনি যদি যেই ইয়েটা বিবিসিতে আজকে যেই মানে আজকে বা গতকালকে বেসিক্যালি যে রিপোর্টটা এসেছে, সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্টকে ছাড়া কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না সেরাম ইনস্টিটিউট থেকে। আবার আমাদের দেশ থেকে বলা হয়েছে যে না, একটা প্রাইভেট এজেন্সি তারা এই ভ্যাকসিন প্রকিউরমেন্টের সাথে জড়িত। তাহলে তারা কিভাবে এটা প্রকিউর করবে? আবার সরকার থেকে বলা হচ্ছে যে এটা G2Gর মাধ্যমে এটা করা হবে। যদি G2Gর মাধ্যমে করা হয় তাহলে এখানে সেই প্রাইভেট এজেন্সির ভূমিকাটা কি সেটাও আমরা জানি না। প্রাইভেট এজেন্সিকে এঙ্গেজ করা যাবে না, প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করা যাবে না, এ ধরনের কোনো অবস্থান ব্যক্তিগতভাবে বা পেশাগতভাবে আমার নেই। হ্যাঁ, এটা অনেকেরই থাকতে পারে, তারা মনে করতে পারেন যে প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করা যাবে না, আমি সেটা মনে করি না। কিন্তু আমি মনে করি যে প্রাইভেট সেক্টরকে যদি আপনি এঙ্গেজ করতেও চান, দ্যাট শুড হ্যাপেন থ্রু আ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। আপনি যদি একটা প্রাইভেট এজেন্সিকে ভ্যাকসিনের ব্যাপারে এঙ্গেজ করতে চান, সেইটার প্রসেসটা কি? আপনি কি কোনো বিডিং প্রসেসে গিয়েছিলেন? কেউ কি কম দামে দিতে পারবে এরকম মানে কয়েকজন বিডিং, মানে প্রসেসটা আসলে কি? কিভাবে আপনি একটা প্রতিষ্ঠানকে হুট করে ভ্যাকসিনের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে এঙ্গেজ করার প্রয়াস পান? সো all these things actually remain open to questions, and these are the things that we need to question to our policy makers. এই বিষয়গুলো আমাদের প্রশ্ন করতে হবে, এই বিষয়গুলো আমাদের সামনে আনতে হবে। আমি এখানে আপাতত শেষ করছি, আরো আলোচনার সুযোগ আছে। অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদারকে, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন। এই যে তথ্যের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করা কার কোন অগ্রাধিকার, সেটা যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে তিনি এই পুরো ভ্যাকসিন আনার প্রক্রিয়ার মধ্যে যে অস্বচ্ছতা, সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা এবার আলোচনা শুনতে চাই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর। তিনি অনেকদিন ধরেই ভ্যাকসিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গগুলো নিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। একই সাথে গণস্বাস্থ্য কেন্দ্রেরও অনেকগুলো উদ্যোগ ছিল এই করোনা ভাইরাস মোকাবেলার বেলায়, মহামারীটা মোকাবেলার বেলায়। সেগুলোর বেলা আমরা নানান রকম প্রতিবন্ধকতার খেলা আমরা দেখেছি। তো আমরা এবার ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে শুনতে চাইবো যে এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতির কথা বলা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে আবার যে একদিকে তার আন্তর্জাতিক রাজনীতি, অন্যদিকে বাংলাদেশ নানান রকম আঞ্চলিক রাজনীতির শিকার হচ্ছে, এইখানটাতে আপনার মূল্যায়ন কি এবং আমাদের করণীয় কি? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এখন কথা বলবেন। তৌফিক জোয়ারদার প্রায় সবকিছুকেই কভার করেছেন, খুব স্বচ্ছতার সাথে সেটাকে আমাদের শুনিয়েছেন। এখানে কয়েকটা জিনিসই আছে। পয়লা কথাই হলো, এই সরকার কখনো তথ্য সরবরাহে আগ্রহী না। তারা কারো সাথে কোনো খবর দেওয়া, তথ্য দেওয়া এটা অভ্যস্ত না। তারা ব্যবসায়ীর সাথে, ব্যবসা করবে, ব্যবসার ঠিক আমি ঠিক বিরোধিতা করি তা না, কিন্তু একটা যে নৈতিকতা আছে এটার জন্য এটা একজনকে চুজ করা হলো কিভাবে, এই সকল তথ্য কিছু না। এখন একজন ব্যবসায়ী 1 পয়সাও ইনভেস্ট না করে কয়েক হাজার কোটি টাকা বা কয়েকশো কোটি টাকা তারা বানিয়ে নেবে, এটা জাতি কিভাবে দেখে? আজকে যেমন কি এই জন্যই এইসবকে, ওই যে কথা তবে খুব ভালো আছে, তুমি কনভিন্স না করতে পারলে কনফিউজ করে দাও। যেমন সরকার বারবার বলছে G2G, এটা মিথ্যা কথা। দিস ইজ টোটালি লাই। এখানে কোনো গভর্নমেন্ট এখানে কোনো
ভারত সরকারের কোনো প্রতিনিধি নেই। গভর্নমেন্ট হলে তো আরেকটা গভর্নমেন্ট হতে হবে, সেখানে তারা কোনো ভারতীয় কোনো প্রতিনিধি ছিল না। এটা বেক্সিমকো অত্যন্ত চতুরতার সাথে বাংলাদেশ সরকারকে ইনভলভ করেছে। এটা যেটা করেছে, টাকাটা যাতে বাংলাদেশ সরকার প্রোভাইড করে। তারা আমার ধারণা বুঝিয়েছে, আপনি তো আমার কাছ থেকে কিনবেন, আগেই দিয়ে দেন টাকা, তো আমি এক পয়সাও ইনভেস্ট না করে সেখান থেকে ভাগ বাটোয়ারা নিয়ে নেব। এটাই হলো সোজা সরল ব্যাপার। আর তারপরে তারা যেটা বলছে, ভারতে এটা ভারত সরকার পাবে এটা $2 প্রতি ডোজ, এবং সেটা আমাদের এখানে বলছে $5.25। তা আবার আমাদেরটা একটু চালাকিটা আরো একটু বেশি। এটা ট্রান্সপোর্টটা তারা দুটা ক্যাব আছে, একটা বোম্বে থেকে আমাদের ঢাকা পর্যন্ত, তারপরে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় পৌঁছানো। যেমন কি ধরেন বোম্বে থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে খরচটা কি, পানির দামের চেয়ে কম আছে। আমি আপনাদেরকে বলি, এরা এক ভাইরে তাদেরকে 14 জন 0.5 ml 1 সিসির অর্ধেক সিসিতে একজনকে টিকা দেওয়া হবে। সেটা তাতে একটা ভাইরে 7 সিসির ভাইরে আজকে সেখানে 14 জন টিকা পাবে। এই যে ভাইলটা, এটা কাচের একটা ভেরি ট্রান্সপারেন্ট ভাইল, সেটা ভালো। এটা আনতে কয় সেন্স খরচ হবে এটাতে, 7 সিসি। সুতরাং এই জিনিসটাকে এটা হলো কি বেক্সিমকোকে যে তারা বলছে যে তারা, আমার ধারণা সে বেক্সিমকো $2 পাচ্ছে, কিন্তু মাঝখানের টাকাটা সে বিভিন্ন ভাবে, এবং সেটা যে কেবল বেক্সিমকো নিজে এখানে পাচ্ছে না সরকারের অন্য কোনো ব্যক্তি আমেরিকায় বসে কিছু অংশ পাচ্ছে আমি জানি না। এটাই সব জনগণের দায়িত্ব, জনগণ দাবি করতে পারে যে আমাদেরকে সকল তথ্য সরবরাহ করেন, যেটা করছে না। তো বাকিগুলির ব্যাপারে আমি বলি, বাংলাদেশের টিকা দেওয়ার অভিজ্ঞতা ভালোই আছে, সেটা নিয়ে আমি অতটা ভয় পাই না বা অতটা চিন্তিত না, কেবল এটাকে পৌঁছানো। তবে যেহেতু আমাদের পর্যাপ্ত আসছে না, সুতরাং এখানেও যার প্রাপ্যর কথা তাকে বাদ দিয়ে অন্যরা পেয়ে যেতে পারে। এই জন্য আমাদের সাথে যারা রাজনৈতিক নেতৃবর্গ, আমাদের যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমাদের জনস্বাস্থ্য যোদ্ধারা, আমাদের সবাইকে সোচ্চার হওয়া দরকার। প্রতিটি ক্ষেত্রে আমাদের পাহারা দেওয়া দরকার ওই তালিকা, কিন্তু দেওয়াটা খুব কঠিন কাজ হবে না। তাই সেই দিকে আমি অন্য একটা ইস্যুতে বলতে চাচ্ছি, বাংলাদেশ সরকার, যেটা আপনারা আগে আলাপ করছিলেন একটু, আসলে টিকার ব্যাপারে আজকে সোশ্যালিস্ট কান্ট্রির অভিজ্ঞতা অনেক বেশি। তাদের ক্ষেত্রে এদের মুশকিল হলো কি, এরা তো লবিস্ট নিয়োগের বিষয়টা জানে না, যে দালাল রাখতে হয় এইসব প্রচারের জন্য। এইটা সোভিয়েত বা চায়না আজকাল তারা হচ্ছে, কিন্তু এইসব জায়গাতে অতটা না। যেমন ধরেন আজকে আমাদের কি দুর্ভাগ্য, এই দেশ চায়না পয়লাই আমাদের এখানে ক্লিনিক্যাল ট্রায়ালটা, আমি বলেছিলাম আধা ঘন্টার মধ্যে অনুমোদন দেওয়া দাও। এটা তো কিছু না, এটা ট্রায়াল করবে, আমাদের যত কিছু আছে ইন্টারন্যাশনাল রুলস এগুলো মানবো আমরা, কিন্তু সবকিছু তারা আজকে কালকে করে তারা 2 মাস কাটিয়েছে। কিন্তু আসলে তারা বসে থাকবে না, পৃথিবীর নিজ আছে, তারা ইন্দোনেশিয়া, মেক্সিকো, মিশর, মরক্কো, কোন না দেশে করে ফেলেছে। তারপর আমাদের যখন চৈতন্য হয়েছে, এখন তারা বুঝেছে তাদের কাজটা প্রায় হয়ে গেছে, তারা বলছে খরচটা তোমাদের শেয়ার করতে হবে। এখন আবার অন্য এখানেও আমাদের সরকারের বলেছিল আমরা শেয়ার করব, প্রয়োজনে শেয়ার করব, তো একটা কন্ডিশন যে আমি তো পয়লা পাবো এবং তোমার সেলের রয়্যালটির একটা অংশ আমি এই পাবো। এইটার জন্য আমি আপনাদের আগেই বলে রাখি, ট্রিপস যেটা ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি লাইসেন্স, একটা তথ্য আছে, সেটাকে বলে হলো কম্পালসারি লাইসেন্স, অর্থাৎ জনস্বার্থে এটা 2 রাউন্ডে এপ্রুভ হয়েছিল। এটা জনস্বার্থে যে কোনো সরকার এটা বানাতে পারবে, এই টেকনোলজি পাবে, তারা একটা ফি দিতে হবে। সেটা এটা মূল দামের কোনো জায়গায় হলো 5%, কোনো জায়গায় 10% পর্যন্ত যা হবে। তাহলে দেখেন, যদি আমি $2 ধরি, আমার 20 সেন্ট আর যদি আমাকে দিতে হয়, দাম তো $2 না, দাম হবে $1। আমি আপনাদেরকে বলি, খুব সবকিছু নিয়ে যে বিনিয়োগ হয়েছে তাদের
আর তাছাড়া আরো একটা জিনিস মনে রাখা দরকার, অক্সফোর্ড এর সাথে জড়িত। অক্সফোর্ড হলো সেই ইউনিভার্সিটি যেখানে পেনিসিলিন উদ্ভাবন করেছিল। আজকে সেই পেনিসিলিন উদ্ভাবন আমি তাদের অন্তকে জীবিত দুজনের সাথে আমার জীবনে সাক্ষাৎ হয়েছে, নরম্যান হিটলি আর হাওয়ার্ড হেরে। তাদের এরা যেখানে, এটা খুব কঠিন কাজ কিছু না, আমাকে তারা বলেছে, এবং তাদের যেখানে পেনিসিলিন প্রথম পেনিসিলিন উদ্ভাবিত হয়েছিল, তারা বলছে 9টা ইউরিনাল, শুনতে আশ্চর্য লাগবে, পেশাবেরই তাদের ছিল না, একটা আমাদেরকে দান করেছে গণস্বাস্থ্য কেন্দ্রে, যে কেউ এসে দেখতে পারে। এই জন্য তারা কখনো প্যাটেন্ট করে নাই এটাকে, কিন্তু যখন যুদ্ধের সময় অনেক বেশি প্রয়োজন হলো, ইনভেস্টমেন্ট বেশি, ব্রিটেনের আর্থিক অবস্থা হচ্ছিল না, এরা নরম্যান হিটলি আর গিয়েছিল আমেরিকায় টাকা রেজ করতে। তারা বললো যে তাকে আমরাই করে দিই বলে তারা ওটাকে নিয়ে ওটা প্যাটেন্ট করে তারা লুট করলো, এবং সেই লুটেরই এখন তাই আজকে অক্সফোর্ডকে আমার দৃঢ় বিশ্বাস, যেটা ইংল্যান্ডে আমাদের যতগুলি বাংলাদেশ দেশে ডাক্তার আছে, প্লাস যদি আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনুস, তার সম্প্রতি উনি একটা স্টেটমেন্ট করেছেন, প্রায় 24 জন নোবেলের, তারা যদি তাদেরকে সরকার যদি অনুরোধ করে এই কম্পালসারি লাইসেন্স করে, আমার দেশে উইদিন 1 ইয়ার আমরা এই দেশে উৎপাদন করতে পারবো। কেননা আপনারা দেখেন গ্লোব কিছুটা এগিয়েছে, তাকে আমরা কোনো সাহায্যই করলাম না। এমনকি আরো অন্যদেরকেও, যেটা জোয়ারদার বলেছে, আমরা বলতে তার কারাগারে ইন্টারেস্ট আছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এদেরকেও আমরা ইনভলভ, কয়েক কোটি টাকা দিলেই হবে, এদেরকে 1000 কোটি টাকা দিতে হবে না, আমরা সবার সম্মিলিত। এমনকি আমি একটা বাচ্চা বলেছিলাম, পৃথিবীর সেরা 10 জন বিজ্ঞানী, 10 জন টেকনিশিয়ানকে আনতে হলে আমাকে বড় জোর $1.5 মিলিয়ন মাসিক বেতন দিতে হবে। 1 মাসের জন্য যদি আমরা 100 কোটি টাকা খরচ করি, তারা এসে আমার 1000 জন বিজ্ঞানীকে, আমাদের বাইরে আমাদের অনেক বিজ্ঞানী আছে, ইয়াঙ্গার আছে, তারাও ফিরে আসবেন এবং আমাদের দেশে একটা সক্ষমতা বৃদ্ধি হবে। আমি নিশ্চিত এটা 6 মাস থেকে 1 বছর আমরা, এমনকি গণস্বাস্থ্য এটাকে যদি সাহায্য করে, তো দুর্ভাগ্যবশত এখানে সাহায্য না, প্রতিবন্ধকতাই এই সরকারের ধর্ম, কারণ তারা ব্যবসায়ী সরকার। আজকে দেখুন ধরেন অ্যান্টিবডি, আপনারা তো ভ্যাকসিন নিয়ে আলাপ করছেন, ভ্যাকসিন যে দেবেন তার অ্যান্টিবডিটাও দেখতে হবে, কি দিয়ে অ্যান্টিবডি করবেন, যেটা আমরা সবার আগে করলাম সেটাকে আজকে পর্যন্ত অনুমোদন দেন নেই, অথচ এইটার ব্যাপারে 2 দিনে দিয়ে দিলেন এটা। আর তৃতীয় কথাটা বলি আপনাদের, আরেকটা কথা, ভারতের নাগরিকরা, আমলারা, তারা আমাদের চেয়ে অনেক বেশি দেশপ্রেমিক। এটা আমাদের শুনতে খারাপ লাগুক আর যাই কিছু, তারা নিজের দেশের স্বার্থটা সবচেয়ে বেশি বুঝেন, উপলব্ধি করেন, তার চেষ্টা করেন। আজকে এখন এমবার্গো নাই রপ্তানিতে, কিন্তু কালকে যে হবে না, হাউজে যখন দাবি উঠবে যে আমাদের জনগণ পাওয়ার আগে, সেটার জন্য সেই ব্যাপারটা সেটা উল্লেখ করতে হবে যে আমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে ইজ ভেরি আনলাইকলি, আমি বলি আমাদের ভ্যাকসিন পেতে পেতে মার্চ এপ্রিলে যাবে, তো যাই পাবো, আমরা হয়তো পাবো, কিন্তু এইটাও দেখেন আমরা কিরকম আমাদের ব্যর্থতা। যখন নরেন্দ্র মোদীর সাথে হলো, আমরা একটা এগ্রিমেন্ট করতে পারতাম, ভারত সরকার উইল ইউজ গুড অফিস, তারা আমাকে পৌঁছায় দেবে, আমি তুমি তিস্তার পানি দাও না, বর্ডারে মানুষ মারো, আজকে আগামীকাল ফেলানির এইটা 1 পর্যন্ত করো নাই, অ্যাটলিস্ট একটা নৈতিকতার কারণে, নীতিমালার কারণে আমাদেরকে এইটাই দিয়ে যায়, এটাকে তাহলেও হয়তো G2G। এখন আমাদের আকাশ অনেক উঁচুতে, তা আমাদেরকে আকাশের দিকে তাকিয়েই থাকতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গুরুত্বপূর্ণ সব বিষয় আলোচনা করলেন, এবং এই সূত্রে আমরা আবারও মনে করতে পারছি যে অ্যান্টিবডি পরীক্ষার যে কিট গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবন করেছিল, তার অনুমোদন না দিয়ে তাকে রীতিমতো প্রতিবন্ধকতা তৈরি করে আমরা দেখতে পেয়েছি আমাদের দেশে গবেষণাকে কিভাবে রুদ্ধ করা হয়। এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় বললেন যে এই অক্সফোর্ড যখন সত্যি সত্যি পেনিসিলিন উদ্ভাবন করেছিল, খুবই সামান্য সরঞ্জাম এবং ল্যাবরেটরি সুবিধা নিয়ে সেটা সে করেছিল, এবং গবেষণা আসলে বিশাল কঠিন কোনো ব্যাপার না। কিন্তু আমাদের দেশে আমার মনে পড়ছে যে একটা টক শোতে জাফরুল্লাহ চৌধুরী যখন এই কথাটা বললেন, তখন সরকারের একজন চিকিৎসক আমলা রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন যে আপনারা কিভাবে পারবেন, এটা কত বড় বড় দেশ এই কাজ করছে।
তো তখন জাফরুল্লাহ চৌধুরী সেই আমলার নাম ধরে বলেছিলেন যে আজ থেকে 50 বছর আগে হলে আপনার নামের একজন কেউ এই রকম পদে আসবে সেটাই কেউ ভাবতে পারতো না। এই যে একটা অগ্রগতি ঘটছে, আপনি যে পারবেন এই আত্মবিশ্বাসটাই যে আপনার নাই, এটার মধ্যে একটা ঔপনিবেশিক ধ্যান ধারণা আছে। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে আমাদের প্রযুক্তিগত সক্ষমতার পার্থক্য যতই থাকুক, আমরাও একইভাবেই নিশ্চয়ই পারতাম এই ভ্যাকসিন অক্সফোর্ডের কাছ থেকে লাইসেন্স নিয়ে আমাদের দেশে তৈরি করতে, এবং তাতে একটা জাতীয় সক্ষমতা বাড়তো। এটা শুধু টাকা বাঁচার ব্যাপার না, জাতীয় সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস বৃদ্ধি, গবেষণায় মনোযোগ বৃদ্ধি, সেই ঘটনাগুলো ঘটতো। এবার আমি যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন খানের কাছে। এই তার কাছে বিশেষভাবে জানতে চাইবো যে একটা আন্তর্জাতিক রাজনীতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চীন এবং বাকি দুনিয়ার মধ্যে একটা ভ্যাকসিনকে কে আগে বানাবে, কার ভ্যাকসিন কোথায় যাচ্ছে সেটা বিষয়ক একটা রাজনীতি। এবং বাংলাদেশেও পত্রিকার খবরগুলো দেখে মনে হচ্ছে যে চীন ভারত একটা দ্বন্দ্ব আমরা ভ্যাকসিনের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক বিশ্ব রাজনীতি বাংলাদেশে জনগণের ভ্যাকসিন পাওয়ার অধিকারকে বা মহামারী প্রতিরোধকে কিভাবে প্রভাবিত করছে, এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, সে বিষয়ে ডক্টর তানজিম উদ্দিন খানের কাছে জানতে চাইব। ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে একটা প্রাসঙ্গিক বিষয় উত্থাপন করার জন্য। প্রথম বিষয় হচ্ছে যে আজকে আমরা যে অবস্থাটা দেখছি, বিশেষ করে ভূ রাজনীতির প্রেক্ষাপটে, এটা কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে নতুন, কিন্তু এটা কিন্তু নতুন না। আপনি যদি 2009 সালে ফিরে যান, সোয়ান ফ্লুর সময়, যখন বিশ্বব্যাপী প্রায় 2,84,000 মানুষ মারা গিয়েছিলেন, তখনও কিন্তু বিশেষ করে আমরা ইউএস এবং ইউ এর যে দেশগুলো আছে তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা ছিল। এবং ভ্যাকসিনের ক্ষেত্রে, ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে এবং ভ্যাকসিন নিজেদের আয়ত্তে আনার জন্য তাদের মধ্যে কিন্তু একটা তুমুল প্রতিযোগিতা ছিল, এবং যার মধ্য দিয়ে লো ইনকাম কান্ট্রিজ তারা কিন্তু বঞ্চিত হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দেখেছিলাম, বিশেষ করে করোনা ভাইরাস শুরু হওয়ার মুহূর্তে, এই যে লাইফ সেভিং কিছু ড্রাগ যেমন রেমডেসিভির, যদি এটা নিয়ে অনেক বিতর্ক আছে, ঠিক তেমনি হাইড্রক্সি ক্লোরোকুইন, এগুলা নিয়ে কিন্তু এক ধরনের নিষিদ্ধ, বিশেষ করে রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল। তার মানে হচ্ছে আমরা যদি বৈশ্বিক পর্যায়ে খেয়াল করি, এই যেটাকে অনেকে চিহ্নিত করছে ভ্যাকসিন ন্যাশনালিজম হিসেবে, ভ্যাকসিন জাতীয়তাবাদ, এবং এই ভ্যাকসিন জাতীয়তাবাদটা কিন্তু আমরা 2009 সালে দেখেছিলাম। এখন নতুন যেই উপাদানটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে একটা, যেটাকে আমরা বলছি যে ভূ রাজনৈতিক স্পর্শকাতরতা কিন্তু তৈরি হয়েছে। যার ফলে এটাকে যেমনি আমরা এভাবে দেখতে পারি, তেমনি আবার এই যে ভ্যাকসিনকে করায়ত্ত করার যে প্রচেষ্টা, তার মধ্য দিয়ে কিন্তু একটা ভ্যাকসিন ডিভাইডও তৈরি হচ্ছে। বিশেষ করে যারা হাই ইনকাম কান্ট্রিজ আছে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস, ইউকে, তাদের মধ্যে আবার প্রবণতা দেখা যাচ্ছে যে যে ভ্যাকসিন গুলো উৎপাদন হচ্ছে তাকে তারা অগ্রিম ক্রয় আদেশ দিয়ে কিনে ফেলছে এবং প্রয়োজনের অতিরিক্ত কিনে ফেলছে। এবং কানাডার উদাহরণ যদি দেখি, তাদের প্রয়োজনের তুলনায় প্রায় 4 গুণ বেশি ভ্যাকসিন কিনে ফেলছে। তার ফলশ্রুতিতে অন্যদের বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। তার মানে এই যে একদিকে এই ভ্যাকসিন ন্যাশনালিজম, একদিকে হচ্ছে এই যে ভ্যাকসিন ডিভাইড, আরেক দিকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে বিশ্ব ব্যবস্থা, সেই সময় আমরা একটু খেয়াল করে দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ড হচ্ছে মূলত একটা হেজিমনিক রাষ্ট্র হিসেবে সবাই চিহ্নিত করত, এবং তার পরবর্তীতে যে শূন্যতাটা তৈরি হয়, সেই শূন্যতাটা পূরণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাবলিক গুড অফার করে, যেটা মার্শাল প্ল্যানের মাধ্যমে, ফরেন এইড দেওয়ার মাধ্যমে, এবং তার মধ্য দিয়ে তারা এই ফরেন এইডটাকে তাদের আধিপত্য বিস্তারের একটা টুল হিসেবে ব্যবহার করেছিল। এখন আমাদের যে অবস্থাটা, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা, সেখানে কিন্তু একটা বড় ধরনের ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং সেখানেও কিন্তু একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। এবং নেতৃত্বের শূন্যতা তৈরি হওয়ার কারণেও এই ভ্যাকসিন কিন্তু এখন একটা গ্লোবাল টুল, একটা পাবলিক ডিপ্লোমেসি টুল হয়ে উঠেছে নিজেদের আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে চীন একেবারে অবশ্যম্ভাবীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে এগিয়ে আছে, এবং সেটা আমরা তাদের করোনা ভাইরাস প্রাথমিক পর্যায়ে মাস্ক ডিপ্লোমেসিতে আমরা কিন্তু দেখেছি, এবং ভ্যাকসিন ডিপ্লোমেসির ক্ষেত্রেও আমরা দেখছি চীন অনেক দূর, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে আছি। এমনকি এই যে মাল্টিল্যাটারাল যে উদ্যোগ,
এই যে কভেক্স, সেই উদ্যোগেরও কিন্তু এখন অংশীদার 80টা দেশের সাথে চীন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া হচ্ছে এখনো অংশগ্রহণ করেনি। তার মানে সেই অর্থে আমরা যদি বিবেচনা করি চীনের, বিশেষ করে ল্যাটিন আমেরিকা, মিডল ইস্টে ইভেন আপনি যদি আরব আমিরাত, বাহরাইন, ইজিপ্ট এবং যারা কৌশলগতভাবে চীনের কাছে গুরুত্বপূর্ণ রাষ্ট্র, তারা কিন্তু চীনের দ্বারস্থ হচ্ছে এবং চীন বিনা পয়সায় অথবা হচ্ছে ঋণের মাধ্যমে হচ্ছে তারা কমিট করছে যে তাদেরকে ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবে। যদিও এখনো কিন্তু সব ভ্যাকসিন গুলো কিন্তু বিশেষ করে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আছে, কিন্তু তাদের যে ফলপ্রসূতা এখনো কিন্তু নিশ্চিত না। কিন্তু তারপরেও এই যে ভ্যাকসিনকে ঘিরে একটা পাবলিক ডিপ্লোমেসি টুল হিসেবে চীনের কাছে একটা নতুন আবেদন তৈরি করেছে এবং সেই দিক থেকে অবধারিতভাবে চীন কিন্তু অনেক অগ্রগামী। এবং আরেকটা বিষয় যদি খেয়াল করে দেখেন, এবং বিশেষ করে মাস্ক ডিপ্লোমেসি এবং মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে আফ্রিকাতেও কিন্তু চীন তার আধিপত্য বিস্তার করতে পেরেছে এবং বিনা পয়সায় তারা এই মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার মাধ্যমে এক ধরনের রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব তৈরি করেছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে জিম্বাবুই, দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ জিম্বাবুই। সেখানে যে মেডিকেল ইকুইপমেন্ট বিনা পয়সায় দেওয়ার কারণে তারা তাদের যারা সরকারে আছে তাদের মানে মন এবং হৃদয় দুটাই জয় করতে পেরেছে, যার ফলে একটা ভয়ঙ্কর ঘটনাও কিন্তু ঘটেছে। চীন যেটা এতদিন পর্যন্ত জিম্বাবুই রাজি হচ্ছিল না, তাদের একটা ন্যাশনাল পার্ক, ওয়াঙ্গুই ন্যাশনাল পার্ক, সেটা বিশেষ করে মাইনিং এর জন্য খনন করতে চাচ্ছিল, কিন্তু সেটা কিন্তু প্রথম দিকে জিম্বাবুই রাজি হচ্ছিল না। কিন্তু এই করোনা ভাইরাসের এই যে পাবলিক ডিপ্লোমেসি করলো মেডিকেল ইকুইপমেন্টের মাধ্যমে, পরবর্তীতে কিন্তু জিম্বাবুই সেই ছাড় দিতে রাজি হচ্ছিল, যদিও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক বিশ্ব পর্যায়ে তৈরি হওয়াতে পরে জিম্বাবুই সিদ্ধান্ত থেকে সরেছে। কিন্তু এটা একটা বড় প্রমাণ যে পাবলিক ডিপ্লোমেসির ক্ষেত্রে, বিশেষ করে পাবলিক ডিপ্লোমেসির টুল হিসেবে এই ভ্যাকসিন, বিশেষ করে চীন বিনা পয়সা কিংবা ঋণের মাধ্যমে ভ্যাকসিন প্রদানের যে কমিটমেন্ট, বিশেষ করে যাদের যে কৌশলগত গুরুত্বপূর্ণ রাষ্ট্র আছে, সেই দিক থেকে চীন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে অনেক এগিয়ে আছে। সেই অর্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবস্থাটা আমরা দেখেছিলাম যে বিশ্ব রাজনীতিতে নেতৃত্বের জায়গাটা দখল করার জন্য এই ধরনের ফরেন এইড পাবলিক ডিপ্লোমেসি টুল ছিল। আমরা কিন্তু চীনের ক্ষেত্রেও একই অবস্থা দেখেছিলাম এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একই উদাহরণ আছে 1958 সালে। এবং ইউএস এর বিশেষ করে সিডিসির একটা অনন্য ভূমিকা ছিল এই যে আপনার কলেরা এবং আপনার স্মল পক্স, জলবসন্ত দূর করার ক্ষেত্রে। এবং 1958 সালে আপনার মনে আছে, মানে নিশ্চয়ই আপনারা পত্রিকায় পড়ে থাকবেন, অন্য কোথাও পড়ে থাকবেন, প্রতি সপ্তাহে কলেরার জন্য 700 মানুষ মারা যাচ্ছিল, চিকেন পক্সের জন্য 1500 মানুষ মারা যাচ্ছিল। এবং সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের যে চিফ মিনিস্টার ছিলেন আওয়ামী লীগের নেতা আতাউর রহমান খান, এই বিষয়টা যখন অনেক চাপ তৈরি করে তখন কিন্তু উনি একটা আপনার গঠন করে, একটা সিটিজেন্স কমিটি গঠন করেছিল। এবং সেই সিটিজেন্স কমিটির চাপ এবং তাদের প্রচারণায় পরবর্তীতে কিন্তু বাংলাদেশ অনেক রাষ্ট্র থেকে, যদিও সেই সময় স্নায়ুযুদ্ধ ছিল, সেটা সুবিধা আমরা পেয়েছিলাম, কিন্তু বাংলাদেশ শুধু সোভিয়েত ইউনিয়ন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র না, টার্কি, চীন, ফ্রান্স সবার কাছ থেকে কিন্তু তখন বিনা পয়সায় হচ্ছে ভ্যাকসিন পেয়েছিল কলেরা এবং স্মল পক্সের। এবং সেই সময়কার যে নেতৃবৃন্দ, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু জনসম্পৃক্ততা ছিল এবং রাজনৈতিক নেতা হতে গেলে তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে নেতৃত্বে আসতে হতো, যার জন্য তাদের সামাজিক দায়বদ্ধতাটা, রাজনৈতিক দায়বদ্ধতাটা অনেক বেশি ছিল। এখন আমরা যেটা দেখি না, এখন ব্যবসা এবং রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যাওয়ার কারণে, তাদের সেই দায়বদ্ধতার জায়গাটা না থাকার কারণে বাংলাদেশের ক্ষেত্রে বৈশ্বিক পর্যায়ে যেমন আমরা ন্যাশনালিজম দেখছি, জাতীয়তাবাদী আচরণ দেখছি, বাংলাদেশের ক্ষেত্রে এটা সম্পূর্ণ একটা ব্যবসাবাদী আচরণ আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষে যারা আছেন তাদের মধ্যে আমরা এই প্রবণতাটাই অনেক শক্তিশালী দেখছি। ধন্যবাদ ফিরোজ ভাই। অনেক ধন্যবাদ তানজিম ভাই। আপনার কাছে আবারও আসবো এই বিষয়টাই একটা সুনির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, যে আমরা যে টেনশনটা দেখছি একটা বাংলাদেশের ভ্যাকসিন ভারত থেকে নেওয়া হবে না চীন থেকে নেওয়া হবে সেটা নিয়ে, সেই বিষয়ে আসলে আপনার কাছে আবারও জানতে চাইবো পরবর্তী পর্যায়ে। আমি এবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির কাছে যাচ্ছি। যে এই যে সরকারের একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিনকে কেন্দ্র করে তার দায়বদ্ধতা কিংবা জবাবদিহিতার কোনো বালাই একদিক থেকে নেই, অন্যদিকে যেটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিংবা তৌফিক জর্দার বলেন যে দেশে গবেষণা কিংবা উৎপাদন বিপণনের সুযোগও রাখা হয়নি, সেটাকেও একভাবে পর্যদস্ত করা হয়েছে। অন্যদিকে জনস্বাস্থ্যের কোনো জনস্বাস্থ্য নীতিমালার কোনো ধারে কাছ দিয়েও সরকার যায়নি। তো
তো এইরকম একটা জায়গাতে এই একটা মহামারী পরিস্থিতি বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশের অর্থনীতি বা রাজনীতিতে কি ধরনের চেহারা আনতে পারে সে বিষয়ে সাকিব ভাইয়ের কাছে শুনতে চাইবো। জনায়েদ সাকিব। ধন্যবাদ ফিরোজ আহমেদকে। এই আলোচনায় ইতিমধ্যে আমরা ডক্টর তৌফিক জোয়ারদার, তানজিমউদ্দিন খান এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে যে বক্তব্য শুনেছি পুরো পরিপ্রেক্ষিতেই তারা তুলে ধরেছেন, এবং আমি খুব বেশি আবার পুনরাবৃত্তি না করে একটা কথাই শুধু বলবো যে আমরা এই মহামারী মোকাবেলায়, এটা যেহেতু সত্যিকার অর্থে একটা বৈশ্বিক মহামারী হয়েছে এবং পৃথিবীর প্রায় সমস্ত দেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, কোন দেশে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটা যতটা না ওই দেশের অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত শক্তি তার দ্বারা নির্ধারিত হয়েছে, তার চেয়ে অনেক বেশি ওই দেশের সরকার জনগণের প্রতি কতটা অঙ্গীকারাবদ্ধ, কতটা দায়িত্বশীল, তার দ্বারাই কিন্তু অনেকাংশে সাফল্যটা পুরোপুরি নির্ভর করেছে। ফলে আমরা দেখেছি যে তুলনামূলকভাবে অর্থনৈতিক দিক থেকে কম শক্তিশালী, প্রযুক্তির দিক থেকে কম পিছিয়ে থাকা দেশগুলোর অনেক ক্ষেত্রে দুনিয়ার সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের চাইতে অনেক সাফল্যের সাথে এই মহামারী মোকাবেলা করেছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে আমরা অনেক সময় বলা হয় আমাদের তো এত অর্থনৈতিক শক্তি নেই, আমাদের তো এত প্রযুক্তিগত শক্তি নেই, কিন্তু আসলে বাংলাদেশ যদি ওই রকম দায়িত্বশীল একটা সরকার থাকতো, জনগণের কাছে জবাবদিহিতা করে অঙ্গীকার যাদের আছে এরকম সরকার থাকতো, তাহলে এই মোকাবেলা আমরা আরো অনেক ভালোভাবে করতে পারতাম, অনেক কম ক্ষয়ক্ষতির মধ্যে এটা রাখতে পারতাম। এবং যে হাজার হাজার মানুষের মৃত্যু ইতিমধ্যে হয়েছে, সরকারি হিসাবে 7,000 ছাড়িয়ে গেছে, কিন্তু আমরা জানি যে উপসর্গ নিয়ে আরো অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছেন এবং এই সংখ্যার মৃত্যু অনেক কমিয়ে নিয়ে আসা যেত। তো আমি যে বিষয়টা আজকের আলোচনায় তুলতে চাই সেটা হচ্ছে যে ইতিমধ্যে যে আলোচনা হয়েছে সেইখান থেকে একটা বিষয় নিয়ে, যে এটা খুব পরিষ্কার যে সরকার সারা দুনিয়াতেই এটাই অগ্রাধিকার পাওয়ার কথা ছিল যে এটা একটা বৈশ্বিক মহামারী, জনগণের মানুষের স্বাস্থ্যের প্রশ্ন, জীবন মৃত্যুর প্রশ্ন, কাজে এই ক্ষেত্রে মানুষের জীবন বাঁচানোটাই অগ্রাধিকার পাবে। কিন্তু বিশ্বব্যাপী আমরা দেখছি যে এই মানুষের জীবন নিয়ে একটা বাণিজ্যের বেশ মানে একটা প্রস্তুতি চলছে এবং বাণিজ্যটাই ধীরে ধীরে প্রাধান্যের দিকে অগ্রসর হচ্ছে। সেক্ষেত্রে এই বাণিজ্যর যারা করতে চান তাদেরকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার জন্য যে সমস্ত সংস্থাগুলো আছে কিংবা রাষ্ট্রের যে দায়িত্ব আছে, সেই জায়গা থেকে আমরা বলবো যে এটা ঠিকই যে আমরা দেখেছি যে ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে যারা ধনী দেশ তারা আগে এই ভাগেই অর্ডার দিয়ে রেখেছেন, মানে তারা সেই ভ্যাকসিনের সরবরাহ আগে ভাগে পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাচ্ছেন, এটা মোটামুটি সবাই এখন আমি জানি। সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কোভ্যাক্স গঠন করে বিশেষত অনুন্নত দেশগুলো কিংবা তুলনামূলকভাবে দরিদ্র দেশগুলোর তারাও যাতে একটা ইকুইটির ভিত্তিতে ভ্যাকসিন পান তার জন্য একটা ব্যবস্থা করেছেন। এবং সেক্ষেত্রে এই যে সেরাম ইনস্টিটিউট, যেখান থেকে যারা দুনিয়ার অন্যতম একটা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদের সাথে যে বাংলাদেশের ভ্যাকসিন চুক্তি হয়েছে, তাদের কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা প্রাথমিকভাবে 1 বিলিয়ন মানে ভ্যাকসিন উৎপাদন করবে এবং সেটা এই ধরনের তুলনামূলকভাবে দরিদ্র কিংবা কম উন্নত দেশগুলোতে তারা এটা পাবে। তো সেখানে ভারতে যেহেতু এই প্রতিষ্ঠানটি অবস্থিত, ভারত সরকার তাদের উপরে সম্প্রতি একটা কি বলবো যে এক ধরনের নিষেধাজ্ঞার মতোই, অর্থাৎ একটা বার দিয়েছেন যে তারা ভারতে একটা উল্লেখযোগ্য মাত্রায় যারা ভালনারেবল কিংবা নাজুক মানুষ, তাদের মানে আগে ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এটা রপ্তানি করতে পারবে। যার ফলে বাংলাদেশের যে ভ্যাকসিনকোর সাথে যে চুক্তি হয়েছিল সেরামের, এটা কিন্তু আর কোনো গোপন ব্যাপার নেই, কেননা সেরামের যিনি মানে সিইও কিংবা তার যে প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা, তিনি অতি সম্প্রতি অ্যাসোসিয়েট প্রেসকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে ভারত সরকার তাদের উপরে এই শর্তটি আরোপ করেছে যে তারা কোনোভাবেই রপ্তানি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ভারতের এই যে ন্যূনতম যে চাহিদা সেটা তাদের পূরণ করা হচ্ছে। তার মানে হচ্ছে সেরাম চাইলেও কিন্তু এখন আর এটা রপ্তানি করতে পারবে না। এবং এই সেরাম সিইও একই সাথে বলেছেন যে বাংলাদেশ, সৌদি আরব, মরক্কোর মতো দেশগুলোর প্রতিষ্ঠানগুলো তাদের সাথে যে চুক্তি করেছে সেটা তারা ওই ভারত সরকারের আসলে কার্যত তাদের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই কেবলমাত্র তারা সেখানে দিতে পারবে। তার মানে বাংলাদেশের এই যে G2G হয়েছে, বাংলাদেশের সাথে ভারত সরকারের কোনো চুক্তি হয়েছে এরকম কোনো ব্যাপার অন্তত সেরামের পক্ষ থেকে বলা হয়নি।
কাজে এটা পরিষ্কার যে এইটা বাংলাদেশের একটি কোম্পানি সেরামের সাথে চুক্তি করেছে। তো এইখানে আমরা এইটা দেখলাম যে আসলে ভারতে অবস্থানগত সুবিধার কারণে সেরামের উপরে যে ভারত সরকারের এইরকম একটা মানে শর্ত আরোপ, সেটার একটা সম্ভাবনা কিন্তু নিশ্চয়ই এই বিশেষজ্ঞদের আগাম অনুমান করার জায়গাতে ছিল। ফলে আমাদের দিক থেকে অন্যান্য যে অপশনস গুলো সেগুলো আসলে খোলা রাখা দরকার ছিল, যাতে করে আমরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে আমরা যাতে সুবিধাজনক অবস্থানে থাকতে পারতাম। এই ধরনের পরিস্থিতি হতেই পারে, তার আগাম অনুমানটা আমাদের দেশের সরকারের নীতি নির্ধারকদের থাকা দরকার ছিল। যখন আমরা অন্যান্য অপশন গুলো বন্ধ করে দেওয়া হলো, বিশেষত চীনের কাছ থেকে যেটা তারা বিনা পয়সায় দিতে চেয়েছিলেন, এবং আমাদের এখানে ভ্যাকসিনের যে পরীক্ষামূলক যে পর্বগুলো চলে সেখানেও বাংলাদেশকে যুক্ত করতে যারা চেয়েছিলেন, সেটা যদি আমাদের খোলা থাকতো তাহলে আজকে কিন্তু বাংলাদেশে এই যে যেটা বলা হচ্ছে সেভারাল মান্থস, মানে তিনি নিজেই বলেছেন আদর পুনাওয়ালা যে কয়েক মাস লেগে যেতে পারে। আজকে সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যেটা মার্চ এপ্রিলের পাওয়া যেতে পারে বলে বলা হচ্ছে, সেটা আমরা নিশ্চিত নই যে মার্চ এপ্রিলে আসলে বাংলাদেশ এটা পেতে যাচ্ছে। কাজেই কত মাস অপেক্ষা করতে হবে সেই অনিশ্চয়তাটা তৈরি হলো, এবং এটা এমন সময় তৈরি হলো যখন মানে এইটা আমরা ভারতের দিক থেকে সবসময় আমরা দেখি যে বাংলাদেশে যখন যেটা খুব জরুরি তখন সেটা তারা মানে কোনো না কোনো প্রক্রিয়ায় সেটা বন্ধ হয়ে যায়। যখন বাংলাদেশের পেঁয়াজ কৃষকরা তুলতে থাকেন তখন আবার আমার এখানে পেঁয়াজ আসে। আমাদের এখানে যখন পানির প্রবাহ মানে সাধারণভাবে প্রাকৃতিক নিয়মে আসতে থাকে তখন তারা পানির সব গেট গুলো খোলেন, যখন আমাদের পানি দরকার তখন সেটা তারা বন্ধ করে রাখেন। এইরকম একটা পরিস্থিতি ভারত সরকারের সাথে নানান ক্ষেত্রেই আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। তো এইটা বাংলাদেশের উচিত ছিল এই অন্যান্য অপশনস গুলো রাখা, কিন্তু বাংলাদেশ সরকার এখানে বাংলাদেশের জনগণের স্বার্থ না দেখে আমরা বুঝতে পারি যে মানে চীনের এটা কেন বন্ধ হলো, এটা যে সরকার জনগণের কাছে পরিষ্কার করেনি। এখানে অনুমেয় যে জায়গাটা আছে, বর্তমান সরকারের যে ভারত তোষণ নীতি, ভারতের রাজনৈতিক সমর্থনে তাদের ক্ষমতায় টিকে থাকা, এবং যেভাবে তারা এই গত 12 বছর ধরে ক্ষমতায় আছেন, সেখান থেকে এটা মানুষের এটা ধারণা, এবং এই ধারণাই সঠিক বলে আমাদের নানান পরিস্থিতি সাক্ষ্য দিচ্ছে যে তারা ভারতের সরকারকে খুশি রাখার জন্যই ভারতের কাছ থেকে এটা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এবং তার পরিণাম হিসেবে আজকে আমরা এরকম একটা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা কিংবা বিলম্ব এই জায়গার মধ্যে আমরা পড়েছি। শুধু সেটাই নয়, এই বিষয়টা আসলে জনগণের দিক থেকে সোচ্চার প্রতিবাদ রাখা দরকার, এবং আমাদের এখনো উদ্যোগ নেওয়া দরকার অন্যান্য অপশনস গুলোতে আমাদের কি করার সুযোগ আছে সেইগুলোতে সরকার যাতে দ্রুত পদক্ষেপের দিকে যায় সেটাই আমাদের জনমত সৃষ্টি করা দরকার বলে আমি মনে করি। 2 নম্বর বিষয় হচ্ছে যে জনগণের ট্যাক্সের পয়সায় সরকার মানে ভ্যাকসিন কিনবে, এবং সেই ভ্যাকসিন জনগণের কাছে ন্যায্যতার সাথে সমস্ত জনগণকে এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবে। যেটা জাফরুল্লাহ ভাই বললেন যে ভ্যাকসিন টিকা যে প্রদান করা, সেটা যেহেতু আমাদের পুরনো অভিজ্ঞতা আছে হয়তো সেটা হবে, কিন্তু সকলের কাছে টিকা পাওয়ার যে অধিকারটা সেটাকে নিশ্চিত করা দরকার। এবং টিকা পাওয়ার অধিকারের জায়গা থেকে আমরা যদি বলি যে এই ধরনের মানে মহামারী অর্থনৈতিকভাবে যে ধরনের সংকটের মধ্যে ফেলে, যে ধরনের ক্ষতির মধ্যে ফেলে, আমরা যদি ভ্যাকসিনে বিনিয়োগ করে অর্থাৎ ভ্যাকসিন ক্রয় করে সমস্ত মানুষকে মানে এই রোগের ঝুঁকি থেকে মুক্ত করতে পারি অন্তত সাময়িক সময়ের জন্য, যেহেতু ভ্যাকসিন এখনো পর্যন্ত নিশ্চয়তা এটা দিচ্ছে না যে এই ভ্যাকসিন একবার নিলে এটা কারো সারা জীবনের জন্য সে মুক্ত হয়ে যাচ্ছে, তারপরও আমরা যদি এটা মুক্ত করতে পারি যতটা সাময়িকভাবে হলেও, তাহলে অর্থনীতি পুরোপুরি চাঙ্গা হওয়ার একটা বাস্তবতা সৃষ্টি হয়। কাজে এই বিনিয়োগটা সামগ্রিকভাবে মানে এই ধরনের মহামারী অর্থনীতিকে যে বেকায়দায় ফেলে, যে ধরনের ক্ষতির সম্মুখীন করে, সেটা থেকে আমরা মুক্ত করতে পারি। ফলে এই বিনিয়োগ তুলনামূলকভাবে অনেক কম, সেটাই ব্যাপকভাবে করা দরকার। কিন্তু সরকার আমরা দেখতে পাচ্ছি 3.5 কোটি কিনছেন, তার মানে 1.25 কোটি মানুষের জন্য, এবং সেটার অগ্রাধিকার কি হবে, কারা পাবেন, এগুলো নিয়ে যেটা অস্বচ্ছতা এবং অস্বচ্ছতা জায়গা থেকে কনফিউজ করে দেওয়া, যেটা রফিক খুব ভালোভাবে বলেছেন। আমাদের দাবিটা যেটা থাকবে যে প্রথমত সব মানুষ ন্যায্যতার সাথে যাতে এই ভ্যাকসিন পান, সেইভাবেই সরকারের জায়গায় যেতে হবে। ভ্যাকসিন নিয়ে বাণিজ্যের প্রবণতাটাকে মানে এটা প্রতিরোধ করতে হবে। প্রাইভেট সেক্টরেও আসবে, কিন্তু সেটারও দাম কি হবে। এখন দামের বিষয়টা দেখুন, ভারত সরকার সেরাম থেকে কিনছে $2.74, $2.7, এটা অ্যাসোসিয়েট প্রেসকে সেরামের প্রধান নির্বাহী বলেছেন। এবং তারা যখন ভারত সরকার অনুমতি দিবে প্রাইভেট সেক্টরে দেওয়ার জন্য, অর্থাৎ প্রাইভেট মার্কেটে তারা এটা নিজেরা বিক্রি করতে পারবেন, তখন এটার দাম পড়বে $13।
বাংলাদেশ ভ্যাকসিন চুক্তি করেছে $5 বেশি, এবং এই $5 বেশি কেবল ভ্যাকসিন ক্রয়ের সাথে তো আরো অনেক কিছু যুক্ত হবে। আমরা জানি যে কোল্ড চেইন কিভাবে হবে, মানে গ্রাহক পর্যায়ে বুথের ব্যাপার আছে, অনেক ধরনের বিষয় আছে। তো খরচ সরকার, এই পুরো টাকাটাই কিন্তু জনগণের করের টাকা। এখন জনগণের করের টাকার স্বচ্ছতা, তার ব্যবহারের জবাবদিহিতা তো আমাদের চাওয়ার অধিকার আছে। এইটা একটা বেসরকারি কোম্পানি যখন ভারত সরকার কিনছে এই দামে, বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদের কাছ থেকে দ্বিগুণের মানে দামে তাকে কিনতে হচ্ছে কেন, সেই জবাবদিহিতাটা আমাদের চাওয়ার সময় এসছে, এবং সেটা এখন একটা জরুরি বিবেচনার বিষয় হয়েছে। তো আর আমি শেষ যে জায়গাটা বলবো যে এই যে ভ্যাকসিনের মানে প্রাপ্তির ব্যাপারটা নিয়ে মানে বিশেষজ্ঞদের আরো ব্যাপকভাবে কথা বলা দরকার, যাতে করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাদের প্রাপ্যতা নিশ্চিত করা দরকার সেটা বাংলাদেশে নিশ্চিত হয়। এই ক্ষেত্রে দুর্নীতির যে সম্ভাবনা এবং পর্বে পর্বে দুর্নীতির যে সম্ভাবনা, বিশেষত এখানে আমরা ভ্যাকসিন ক্রয়ে একটা বড় ধরনের সুবিধা দেওয়া দেখছি জনগণের টাকা দিয়ে, তেমনি তারপরে ভ্যাকসিনকে মানে জনগণের কাছে শেষ পর্যন্ত টিকা দেওয়া পর্যন্ত যতগুলো ধাপ আছে, এবং প্রত্যেকটি ধাপেই নানা ধরনের স্বজনপ্রীতি, দুর্নীতি এবং জনগণের অর্থের জবাবদিহিতাহীন মানে ব্যয়ের একটা বিরাট ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই জায়গায় নজরদারি রাখার জন্য যে জনমত সৃষ্টি, সেটাই আমার মনে হয় যে এখন একটা জরুরি কাজ। অনেক ধন্যবাদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায়েদ সাকিবকে। আমি আবারও ডক্টর তৌফিক জোয়ারদারের কাছে আসতে চাই। যেটা সাকিব ভাই একটা কথা বললেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটা হয়তো দেখা গিয়েছে যে করোনা মোকাবিলায় খুব সাফল্যের পরিচয় দেয়নি, আবার অনেক কম সম্পদ নিয়েও দেখা গিয়েছে যে অনেক দেশ বা অনেক অঞ্চল করোনা মোকাবিলায় তুলনামূলকভাবে একটা সামর্থ্যের পরিচয় দিয়েছে। তার মানে কি করোনা বাংলাদেশের বেলায় কি বলা যায় না যে আমাদের গোটা জনস্বাস্থ্য বিবেচনা, তার অবকাঠামো, তার চিকিৎসক, তার জবাবদিহিতা, জবাবদিহিতার কথা আপনি আগেও বলেছেন, এবং তার একদম শেষ দিকে তার গবেষণা বা তার উৎপাদন, সবকিছুকে একটা পুনর্মূল্যায়নের জরুরি একটা বিবেচনার মধ্যে আমাদের নিয়ে এসেছে না, যে আমাদের জনস্বাস্থ্যের পুরো কাঠামো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করাটা দরকার। ডক্টর তৌফিক জোয়ারদার। নিঃসন্দেহে এটা আপনি যদি একটা মানে খুব সহজ একটা হিসাব আপনি দেখেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায়, মানে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থায়, সেখানে কিন্তু জনস্বাস্থ্যের কোনো ট্র্যাক নেই। আপনি মনে করেন একজন মানুষ জনস্বাস্থ্য বিষয়ে যদি সে পড়াশোনা করে আসে বা অবদান রাখতে চায়, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় তার অবদান রাখার জন্য কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট কোনো ট্র্যাক বা ক্যারিয়ার ট্র্যাকই কিন্তু করা নেই। এবং সেখানেও কিন্তু একটা পাওয়ার ডাইনামিক্স এর ব্যাপার আছে, যেটা আমাদের মানে যারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বা স্বাস্থ্য নীতি নিয়ে কাজ করেন তাদের কিছুটা জানা, কিন্তু বাইরের মানুষের কাছে শুনতে অনেকটা রূপকথার মতো শোনাবে। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বিসিএস হেলথ সার্ভিসে যখন ঢোকা হয়, তখন আমরা বলি যে তার এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, কিন্তু কেবলমাত্র এমবিবিএস ডিগ্রি কিন্তু একটা স্বাস্থ্য ব্যবস্থার পরিচালনার জন্য যথেষ্ট নয়। আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, সেখানে তারা যখন পাবলিক সার্ভিসে ঢোকে তখন তাদের দুটো ট্র্যাক চয়েস দেয়া থাকে, যে সে হয় কিউরেটিভ সার্ভিসে যাবে, ওয়েল এন্ড গুড, খুবই প্রয়োজনীয় একটা কাজ, এটার প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তাদের মধ্যে কেউ যদি মনে করে যে সে একজন অ্যাডমিনিস্ট্রেটর হবে, সে যদি একজন রিসার্চার হবে, অথবা এপিডেমিওলজিক্যাল সার্ভেলেন্স করার জন্য তার ক্যারিয়ার এপিডেমিওলজির দিকে গড়ে তুলবে, বা হেলথ ইকোনমিক্স এর দিকে তার ক্যারিয়ার গড়ে তুলবে, তার সুযোগটা তার রয়েছে। কমিউনিটি লেভেলে যে সার্ভিসটা দেওয়া হয় সেটা সম্পূর্ণভাবে পাবলিক হেলথ প্র্যাকটিশনার, যারা পাবলিক হেলথ ক্যারিয়ার ট্র্যাক যারা চয়েস করেছে, তাদের মাধ্যমে সেই জিনিসটা কিন্তু পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশে দেখা যায় কি, যে একজন ডক্টরকেই কিন্তু এখানে পুরা দায়িত্বটা তাকে দেওয়া হয়। আচ্ছা, বাংলাদেশে হঠাৎ করে এই বিষয়টা চেঞ্জ করা যাবে না হয়তো, কারণ এখানে ডক্টরদের যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে বা জনগণের এক ধরনের এক্সপেকটেশন আছে, সেটা আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু সেই ডাক্তারদের মধ্যেও যাদের পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড আছে, তাদেরকে প্রায়োরিটাইজ করার কোনো সুযোগ নেই। আপনি যদি ইউএইচএনএফপিও দের দিকে তাকান, একটা সাম্প্রতিক গবেষণায় আমরা জানতে পেরেছি যে মাত্র 5% ইউএইচএনএফপিওর পাবলিক হেলথে এক্সপার্টিস বা ব্যাকগ্রাউন্ড আছে, অথচ তার পুরো কাজটাই কিন্তু পাবলিক হেলথের কাজ, এটা একটা ক্লিনিশিয়ানের কাজ না। আপনি সেখানে যদি একজন ক্লিনিশিয়ানকে এঙ্গেজ করে রাখেন, তাহলে যেটা হবে যে তার একে তো তার মানে তার যে সার্ভিসটা দেওয়ার কথা ছিল ক্লিনিক্যাল সেক্টরে, সেই সার্ভিস থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। আবার যে পাবলিক হেলথ কাজটা তার করার কথা ছিল, সেটাও একজন ট্রেইনড পারসন দিতে পারছেন না, এমন একজন দিচ্ছেন যার সেই বিষয়ে কোনো ট্রেনিং নেই। আবার ওইদিকে যদি দেখেন, আপনি ডিজি হেলথের পোস্টগুলোর দিকে যদি তাকান, সেখানে ট্র্যাডিশনালি সবসময়
মানে বড় বড় ক্লিনিশিয়ানরা সেখানে পদায়ন পেয়ে আসছেন, অথচ সেই কাজটা হচ্ছে জনস্বাস্থ্যের কাজ, সেই কাজটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যারা কথা বলবেন তাদের কাজ, সেই কাজটা হচ্ছে স্বাস্থ্য নীতি নিয়ে যারা কথা বলবেন কাজ করবেন তাদের পদ। কিন্তু সেই পদগুলোকে আমরা এক ধরনের মানে আহ, এক ধরনের কি বলা যায়, একটা গিফট পদের মতো, মানে একটা গিফট দেওয়া হচ্ছে একজন মানুষকে যে উনি খুব ভালো। অবশ্যই একজন ভালো ক্লিনিশিয়ানকে রিকগনাইজ করতে হবে, বাট দ্যাট শুড নট হ্যাপেন বাই গিভিং হিম অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট পজিশন। যেই জিনিসটা তার করার কথা না সেই পজিশনটা তাকে গিফট দিয়ে আসলে সেই পজিশনটারও মূল্যায়ন করা হচ্ছে না। যেই মানুষটা আসলে সারা জীবন ক্লিনিশিয়ান হিসেবে কাজ করে গিয়েছেন, জনগণের সেবা দিয়েছেন, তাকেও সঠিক মূল্যায়ন বা সঠিক সম্মানটা আসলে করা হচ্ছে না। তো এখানে একটা ইয়ে আছে। তবে তার থেকে বড়, এর থেকেও ভয়াবহ যে বিষয়টা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আছে এবং যে কারণে আমরা স্বাস্থ্য ব্যবস্থার মানে সমস্যাগুলোর যে স্বাস্থ্য ব্যবস্থা কেন্দ্রিক যে সমাধান বা প্রিভেন্টিভ যেই সমাধান সেগুলোর দিকে আমরা যেতে পারিনি, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথে। মিনিস্ট্রি অফ হেলথে ট্র্যাডিশনালি হেলথ ব্যাকগ্রাউন্ডের মানুষজন কখনোই পদায়ন পায় না। একটা দেশের হেলথ মানে পাবলিক হেলথের, হেলথ পলিসির, হেলথ সিস্টেমের সবচাইতে ব্রাইটেস্ট মেধাগুলোকে দিয়ে কিন্তু সেই পজিশনগুলো ফিল আপ হওয়ার কথা ছিল। সেই পজিশনগুলো এক একটা সিদ্ধান্ত হচ্ছে রাষ্ট্রের শুধু একটা সময়ের না, বরং এক একটা জেনারেশনের স্বাস্থ্য নির্ভর করে তাদের এক একটা সিদ্ধান্তের উপরে। অর্থাৎ ওই পজিশনগুলো এতটাই সেন্সিটিভ যেখানে স্বাস্থ্যের সবচাইতে বড় মেধাগুলো সেখানে থাকার কথা ছিল, অথচ সেখানে আমরা পদায়ন করি বিভিন্ন মিনিস্ট্রি থেকে এনে সেই জায়গাগুলোতে বসিয়ে দেওয়া হয়। সেখানে পাবলিক হেলথ তো দূরের কথা, হেলথ সেক্টরেরই মানুষজন ওখানে খুব একটা হাতে গোনা দু একজন কখনো কালে ভদ্রে থাকেন, কিন্তু জেনারেলি সেটা থাকেন না। এখন এই জিনিস কি আপনি চাইলেই, এই আন্ডারস্ট্যান্ডিং আপনার ভেতরে থাকলে আপনি চেঞ্জ করতে পারবেন না, বিকজ ইটস এ ম্যাটার অফ পাওয়ার ডাইনামিক্স। আপনি চাইলেই সেখানে যে ক্ষমতার, এখানে যে ক্রয়ের ব্যাপার আছে, সেখানে যে ক্ষমতার এক্সারসাইজের ব্যাপার আছে, সেই ডাইনামিক্সটাকে আপনি কিন্তু চাইলেই রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। অনেকেই বুঝবে এই কথাটা, এইটা বোঝার জন্য আসলে গবেষক হওয়ার প্রয়োজন নাই। যে একটা স্বাস্থ্য ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়ার জন্য যে স্বাস্থ্য ব্যবস্থায় আইদার এক্সপার্টিস অথবা এক্সপেরিয়েন্স থাকা লাগবে, এটা তো একটা কমন সেন্স। অথচ সেখানে আমরা সেই মানুষগুলোকে কখনোই পদায়ন করি না। এবং সেটার পিছনে যদি তাদেরকে জিজ্ঞেস করেন আপনি, তারা বলবে যে না, এই মানুষগুলো মানে এটার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল লাগে, পলিসি মেকিং স্কিল লাগে। সেই স্কিলগুলোর মানুষ তো আসলে আমরা আমাদের বিসিএস স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকাচ্ছি না। তার মানে দেখা যাচ্ছে এটা একটা মানে ব্লেম গেমের মধ্যে। আপনি মিনিস্ট্রি অফ হেলথে বলছে যে আমরা ঢুকাচ্ছি না, আবার যখন ঢোকানোর কথা হচ্ছে, অর্থাৎ যখন তাদেরকে এন্ট্রি করার কথা হচ্ছে, সেখানে আমরা তাদেরকে মানে এন্ট্রি দিচ্ছি না। আমরা বলে দিচ্ছি যে ওখানে শুধুমাত্র আপনি মানে আমাদের যে এন্ট্রি লেভেল পোস্ট সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্জন। অর্থাৎ আমরা অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে আমরা তাদেরকে ক্লিনিক্যাল পজিশনে ঢুকাচ্ছি। অর্থাৎ আমরা হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমকে গাইড করার মতো মানুষ প্রথমত আমরা এন্ট্রি দিচ্ছি না, এবং পরবর্তীকালে সেটাকেই আবার যুক্তি হিসেবে দেখাচ্ছি যে কেন আমরা আমাদের নেতৃত্বের পর্যায়গুলোতে সেই মানুষগুলোকে আমরা আসতে দিচ্ছি না। আসলে এটা এক ধরনের ক্ষমতার মানে ক্রিম যারা খাচ্ছেন তাদের ওই ওই জিনিসটা আসলে স্যাক্রিফাইস করতে না চাওয়ার একটা প্রবণতার বহিঃপ্রকাশ আর কি। মানে এটা নিয়ে অবশ্যই গবেষণা হওয়া উচিত আমার মনে হয়, যে পলিসি অ্যানালাইসিস হওয়া উচিত যে কেন এই ডাইনামিক্সটা কোথায় স্বার্থ ইয়ে হয়। আমাদের ক্রয়, আমাদের প্রত্যেকটা জিনিসকে এই যে ট্রান্সপারেন্সির অভাব, এখান থেকেই আসলে এই জিনিসগুলোর উৎপত্তি হয়। কারণ যারা এই জিনিসগুলো করে তাদের তো আসলে এই বিষয়গুলো নিয়ে নলেজ নেই। স্বাভাবিকভাবেই তারা সিদ্ধান্তগুলো সায়েন্টিফিক সিদ্ধান্ত নেন না, তারা সিদ্ধান্তগুলো নেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন দিয়ে হেলথের মতো একটা সায়েন্টিফিক ডিসিপ্লিনকে কখনোই লিড করা যায় না। এটা একটা বড় রকমের ক্রাইসিস আমাদের স্বাস্থ্য ব্যবস্থার। অনেক অনেক ধন্যবাদ তৌফিক জর্দান। আমরা এই বিষয়ে একটা ধারণা আসলে পেলাম। এটা নিয়ে আমার মনে হয় যে রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য সকল সংগঠনের এবং বুদ্ধিজীবীদের এটা নিয়ে বারবার কথা বলা দরকার, এই বিষয়টি নিয়ে কাজ করা দরকার। আমরা আবারও ডক্টর তানজিমউদ্দিন খানের কাছে যেতে চাই যে বাংলাদেশে এই ভ্যাকসিন নিয়ে কি একটা আসলে আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি একটা চীন ভারত রাজনীতির একটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। যখনই আমরা দেখতে পাচ্ছি যে চীন পরীক্ষা করতে চায় বাংলাদেশের ভ্যাকসিন, তখনই আমরা খবর পাই না ভারত থেকে ভ্যাকসিন পাওয়া যাবে। আবার সরকার এর আগে চীনের ভ্যাকসিনের ট্রায়ালকে একটা দীর্ঘসূত্রিতার মাধ্যমে বন্ধ করলো। আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি চীনকে একটা অনুমতি দেওয়া হচ্ছে। এটার মধ্যে কি কোনো আঞ্চলিক রাজনীতির খেলা আছে ডক্টর তানজিমউদ্দিন খান? শুধু আঞ্চলিক রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখলে আমার কাছে মনে হয় না পুরো চিত্রটা পাওয়া যায়। এটা আসলে চীন বিশ্ব রাজনীতিতে যে খুবই প্রভাবশালী একটি রাষ্ট্র হয়ে উঠছে তারই প্রমাণ। এটা শুধু আমরা দক্ষিণ এশিয়া না, আমরা যদি আফ্রিকা দেখি, ল্যাটিন আমেরিকা দেখি, মধ্যপ্রাচ্য দেখি, এবং দক্ষিণ এশিয়ার বিবেচনাও যদি আমরা করি, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব জায়গায় কিন্তু চীনের আধিপত্য। এবং বিশেষ করে তাদের এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে
তারা কিন্তু অঞ্চল ভিত্তিক আধিপত্য তৈরি করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আর চীনের জন্য আরেকটা বড় যে সুবিধাটা আছে, অর্থনৈতিকভাবে চীন ভারত থেকে যোজন যোজন মাইল এগিয়ে আছে, যার ফলশ্রুতিতে যেটা খুব গুরুত্বপূর্ণ, যখন আপনি বিশ্ব পর্যায়ে নেতৃত্ব দিতে চান তখন খুব একটা বড় সামর্থ্য খুব জরুরি। সেটা হচ্ছে যে রাষ্ট্রকে আপনি আপনার প্রভাব বলয়ের মধ্যে আনতে চান, তাকে কিছু ইনসেন্টিভ দেয়া, তাকে পাবলিক গুড অফার করা, সেই ক্ষমতাটা কিন্তু অর্থনৈতিক শক্তি বিবেচনায় চীনের কিন্তু এখন সবচাইতে বেশি। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা তার একটা বড় প্রমাণ যে 2019 সালে প্রায় $1 বিলিয়ন বেশি, প্রায় $2 বিলিয়ন কাছাকাছি, এবং $40 বিলিয়ন হচ্ছে ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা চীনের। এবং আমরা দেখছি বিশেষ করে আমাদের অবকাঠামোগত বিআরআই কিংবা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কারণে অবকাঠামোগত উন্নয়নে চীনের যে সংশ্লিষ্টতা সেটা কিন্তু আমাদের ক্রমাগতই বাড়ছে, যার ফলশ্রুতিতে এটা খুব গুরুত্বপূর্ণ যে ভারত নিজেকে আঞ্চলিক পর্যায়ে অনেক বেশি প্রভাবশালী করে নিজেকে উপস্থাপন করতে চায়। সেই ক্ষেত্রে চীন হচ্ছে বৈশ্বিক পর্যায়ে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হচ্ছে। তার ফলে এই দুই রাষ্ট্রের মধ্যে একটা কিন্তু প্রতিযোগিতা আছেই, এবং সেই প্রতিযোগিতার কবলে আমরাও আছি আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতোই। এবং সেই দিক থেকে এটা খুব সহজভাবে আমি শুরুতেই বলছিলাম যে এই ধরনের যে অবস্থা আমাদের, বিশেষ করে এই করোনা মহামারীকে ঘিরে যে ভ্যাকসিন, প্রথমে মাস্ক কিংবা মেডিকেল এবং এর পরবর্তীতে আমরা ভ্যাকসিন ডিপ্লোমেসিতেও দেখছি চীন তার প্রভাব বলয় কিন্তু তৈরি করতে চাচ্ছে, বিশেষ করে ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়ার মাধ্যমে এবং ভ্যাকসিনের ট্রায়াল করার মাধ্যমে তার পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে তার একটা প্রভাব বলয় তৈরি করতে চাচ্ছে। তার ফলশ্রুতিতে এটা খুব স্বাভাবিকভাবে, এবং বাংলাদেশ সরকার যারা ক্ষমতাসীন আছেন ট্র্যাডিশনালি তাদের সাথে ভারতের যে সম্পর্ক এটা বলার অপেক্ষা রাখে না, তারা নিজেরাই এমন ভাবে উপস্থাপন করেন, তাতে আমার কাছে মনে হয় যে চীন এই যে বিশেষ করে অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় চীনের দিকে হেলে পড়া, সেটাকে ভারসাম্য আনতে গিয়ে এমন ভাবে ভারত বাংলাদেশ সম্পর্ককে নিজেদের সামনে উপস্থাপন করেন, জনপরিসর উপস্থাপন করেন, তাতে কখনো কখনো মনে হয় বাংলাদেশ রাষ্ট্রটাই অস্পষ্ট হয়ে উঠছে। তো এরকম পরিস্থিতি এটা খুব স্বাভাবিক। আমরা যেই প্রতিযোগিতাটা দেখছি চীন এবং ভারতের মধ্যে, সেটা আসলে সেই লড়াই কিংবা সেই প্রভাব বলয় তৈরি করার যে প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে এবং বিশ্ব পর্যায়ে, তারই কিন্তু একটা পরিণতি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যেটা আমি বলছিলাম যে 1958 সালের উদাহরণটা দিচ্ছিলাম, যদিও ভিন্ন প্রেক্ষাপট, তখন স্নায়ুযুদ্ধ ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি তালিকাটা দেখে থাকেন কারা সেই সময় বাংলাদেশকে ভ্যাকসিন দিয়েছিল, সেখানে সোভিয়েত ইউনিয়ন যেমনি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তেমনি ছিল, টার্কি ছিল, ফ্রান্স ছিল, ভারত ছিল, কে ছিল না? এখন এটা কখন সম্ভব হয়? যখন আসলে রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা, রাষ্ট্রের জনসম্পৃক্ততা অনেক শক্তিশালী হয়। এবং এটা কেন সম্ভব হয়েছিল? বিকজ আমি ওটাই বললাম যে তখন একটা আতাউর রহমান খান চিফ মিনিস্টার ছিলেন, উনি সিটিজেন্স কমিটি তৈরি করেছিলেন, এবং সিটিজেন্স কমিটি বিশ্বব্যাপী আবেদন করেছিল, জাতীয় পর্যায়ে এটা নিয়ে অ্যাডভোকেসি করেছে, এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা অনেক রাষ্ট্রকে এঙ্গেজ করতে পেরেছিলাম এবং বিনা পয়সায় কিন্তু সেগুলো পেয়েছিলাম। কিন্তু এখন কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কিন্তু এই প্রবণতাটা আমরা কখনোই দেখিনি। এবং করোনা ভাইরাসের মহামারী শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমরা কখনোই দেখিনি জনসম্পৃক্ততা, বিশেষ করে এই সমস্যা যেহেতু এটা হচ্ছে জনস্বাস্থ্যগত সমস্যা, জনমানুষকে সম্পৃক্ত করে এটাকে মোকাবেলা করার চেষ্টা, সেটা করার চাইতে দলীয় বৃত্তটাকে ওনারা আরো বেশি শক্তিশালী করতে চেয়েছেন। এমনকি যে প্রণোদনা গুলাও দিয়েছেন, নগদ অর্থও যে দিয়েছেন, আমরা নিজেরাও এটা নিয়ে কাজ করেছি, আমরাও চেষ্টা করেছি মানুষের কাছে এই ধরনের অর্থ সাহায্য পৌঁছানোর, এবং আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানি। শুধুমাত্র তাদের যে রাজনৈতিক চ্যানেলের অন্তর্ভুক্ত যারা, তাদের রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত যারা, তারাই হচ্ছে এই সুবিধাটুকু পেয়েছেন। তার ফলশ্রুতিতে এটা খুব স্পষ্ট যে আসলে যখন যে সরকার ক্ষমতায় থাকছেন তারা যদি জনসম্পৃক্ত না হন, এবং 1958 সালের অভিজ্ঞতাই বলছে যে সেই সময় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসতো তারা কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ের রাজনীতি করে তারা কিন্তু নেতৃত্বে আসতো। এখন হচ্ছে আপনার তৃণমূলের রাজনীতিতে করার প্রয়োজন হয় না, আপনার অর্থ আছে, আপনি মেয়র হয়ে যাচ্ছেন। আপনি ঢাকার মেয়রদের নির্বাচনই দেখেন না, ব্যবসায়ীরা মেয়র হচ্ছে, অথচ যেই মানুষটা রোদে পুড়ে অর্থ সময় নষ্ট করে
তার দলের পেছনে ছুটছে, দিনের শেষে সে কিন্তু পার্টির টিকিট পায় না। কে পাচ্ছে? রিটায়ার্ড আমলা, রিটায়ার্ড আর্মি অফিসার অথবা ব্যবসায়ী। তো এই ধরনের মানুষ যখন রাষ্ট্রের আপনার নেতৃত্বে আসে, খুব স্বাভাবিকভাবেই আপনি ভালো কিছু আশা করতে পারেন না। এবং সেই জায়গায় জনস্বার্থের জায়গায় তাদের ব্যক্তি স্বার্থ, তাদের ব্যবসায়িক স্বার্থটা খুবই গুরুত্ব পায়। এবং বেক্সিমকো সাথে যে চুক্তি তার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। এবং বেক্সিমকো শুধু এই ক্ষেত্রে না, আপনি বঙ্গবন্ধু স্যাটেলাইটের আলোচনায় আসেন, সেটা আকাশ দিয়ে কে ব্যবসাটা করছে এবং এটার কোন স্বচ্ছতা আছে যে কিভাবে বেক্সিমকো এই কাজটা পেয়েছে। ঠিক একই রকম আমরা প্রবণতা কিন্তু আমরা এই ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখছি। এবং এটা খুব স্বাভাবিকভাবে রাষ্ট্রের সাথে ব্যবসা, এবং আমি শুধু রাষ্ট্রের সাথে ব্যবসায়ীদের না, আমাদের গণমাধ্যমেরও একটা দুর্নীতির বন্ধন তৈরি হয়েছে। এবং এই দুর্নীতির বন্ধনগ্রস্ত বলেই আমাদের জনস্বার্থ রক্ষিত হচ্ছে না, জনস্বাস্থ্য আরো ঝুঁকির মধ্যে পড়ছে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ অধ্যাপক তানজিমুদ্দিন খান। আমি আবারও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে যেতে চাই যে আপনার এবং অন্যদের আলোচনা এতক্ষণ ধরে এটা পরিষ্কার হলো যে আমাদের নিজেদের পয়সায় বহুগুণ বেশি দামে দিয়ে যে ভ্যাকসিন আমরা নিজেরা হয়তো তৈরি করতে পারতাম, সেই একটা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত থেকে কিনতে হবে এবং আমরা অন্য অনেকগুলো উৎস থেকে আরো সস্তায় ভ্যাকসিন যে পেতে পারতাম, সেটা বন্ধ হচ্ছে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা, দুর্নীতি এবং খুব খারাপ ব্যাপার হচ্ছে যে দুর্নীতি একরকম গা সহ হয়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি আসলে আমরা ভ্যাকসিন কবে নাগাদ পেতে পারি, কিংবা মহামারী কি নতুন নতুন চেহারা নিয়ে আসতে পারে কিনা, সেই ক্ষেত্রে গণস্বাস্থ্য কেন্দ্রের মতো প্রতিষ্ঠানগুলো কি করতে পারে, কিংবা আমরা জাতীয় ভিত্তিতে কি করতে পারি, সে বিষয়ে একটা নির্দেশনামূলক বক্তব্য আপনার কাছে আশা করি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমি একটু সৈকতের কথা শুনতে চাচ্ছিলাম। সৈকত তো একবারও বলেনি। সৈকত মল্লিক আসলে এটা টেকনিক্যাল দিকগুলা ব্যবস্থাপনা করছে। কারণ আমি বলি সৈকত এই জন্য বলতে চাই, যখন আমাদের অ্যান্টিবডি নিয়ে হচ্ছিল, সে ইঞ্জিনিয়ার সম্ভবত, সে খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করেছিল। তাই এটা টেকনিক্যাল হলেও আমার মনে হয় সৈকত নিশ্চয়ই পড়াশোনা করেছেন। সেই অবশ্য সৈকতের সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে হবে। সেখানে বসে দেখছিলাম সিগারেট খাচ্ছিল, ওটা বাদ দিতে হবে। তার বক্তব্যটা শুনে নিয়ে আমি বলতে চাই। জাফরুল্লাহ ভাই সে হয়তো শুনতেও পাচ্ছেন এখন, কারণ সে আসলে টেকনিক্যাল এই আজকের আলোচনাটা টেকনিক্যাল দিকগুলো দেখাশোনা করছে। তাইলে আমি বলি, জি জি, আজকে যেখানে এখানে তো এরা বলেছেন আমার পূর্ববর্তী বক্তারা, এটা হল ব্যবসায়ী আমরা এরাই সবকিছু কন্ট্রোল করছে, জনগণের কোনো কিছু নাই। জনগণ তো কোনো জায়গাতে কোনো কথাই বলতে পারে না। আজকে মিটিং মিছিল কোনো কিছুই নাই। যেই উদাহরণটা আমাদের আতাউর রহমান খানের সময়কার বলা হলো, সেটা কোথায়? সেটা একটা ইতিহাসের অংশ হয়ে আছে, বাস্তবের তার কোনো কিছু নেই। আজকে দেখেন, এইটা যারা খোঁজ খবর রাখে, এই যে ধরেন আজকে আমাদের অ্যান্টিবডির ব্যাপারটাই, আজকে ভ্যাকসিন দিলেও অ্যান্টিবডির দরকার হবে, অ্যান্টিজেন দরকার হবে। কেননা পয়লা ডোজটা দেওয়ার পরে কতটা অ্যান্টিবডি বডিতে সৃষ্টি হলো সেটা দেখতে হলে অ্যান্টিবডি টেস্ট লাগবে। অলরেডি সরকার যেটা করছে, জনসাধারণকে না জানিয়ে আমাদেরকে বলছে তোমার অ্যান্টিজেনটা আমেরিকাতে পরীক্ষা করায় আনো। তার মানে 3 কোটি টাকার ব্যাপার। যেখানে আমার অ্যান্টিবডির 10 কোটি টাকা আমার পানিতে চলে গেছে। একটা ছোট সংস্থা, গণস্বাস্থ্য একটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, ছোট সংস্থা, এখনো আমার $1 মিলিয়ন অ্যান্টিবডি চায়নার দেওয়ার পর আছে। তারা বারে বারে বলছে তুমি এটা কেন নিচ্ছ না, আমাদের এলসি করা। আজকে ইতিমধ্যে আমাদেরকে সোভিয়েত যোগাযোগ করেছিল লিখিতভাবে, যে বলেছিল যে আমাদের ভ্যাকসিনটা তুমি করতে উৎসাহী হবা কিনা। আমি বললাম যে আমি খুবই উৎসাহী হবে, তবে তোমাকে বলি আমি সরকারের পেয়ারের লোক না। তোমার এইটা খুবই ভালো জিনিস। আমি মনে করি বোথ সোভিয়েত এন্ড চাইনিজটাকে আমাদের দ্রুত করা উচিত। এদের এটার ফলে পৃথিবীতে একটা কম্পিটিশনও যেমন হবে, সুলভে পাবো আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি। এই জায়গাগুলিতে যদি আমরা নজর না দেই তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্যই আছে। যেমন আরেকটা কথা বলি, এই যে পিসিআর নিয়ে একটা কথা আছে, আমরা বাজারে যে প্রচলিত দর তার চেয়ে অর্ধেক দরেই করি। আমার 4টা বিজ্ঞানী আছে, তারা আমার মেডিকেল যে টপ কি বলে কলেরা ল্যাবের যে হেড, সে আমার হেড এখন।
তা ইন্সপেকশনও হয়েছে, কিন্তু আজকেও আমাকে অনুমোদন দেয়নি, গণস্বাস্থ্যকে এখনো অনুমোদন দেয় নাই। আমি যোগাযোগ করলাম, তারা বলল যে বললেন না কারো, এটা তো আমাদের করার ক্ষমতা নেই, এটা হেলথ মিনিস্ট্রিতে যাই, সেখানে পাঠাই দিছি। দেখলাম এই হেলথ মিনিস্ট্রিতে সেক্রেটারি সাহেবের ন্যূনতম ভদ্রতা জ্ঞান নাই, যে একটা বলা যে আপনার চিঠিটা পেয়েছি দেখছি, তা না। এইভাবে ব্যুরোক্রেসি আর আমলাতন্ত্র দিয়ে যে কথাগুলি স্বাস্থ্য খাতের, যেখানে গিয়ে বলেছেন যে স্বাস্থ্য খাতে কোনো চিকিৎসক, যে ক্লিনিশিয়ানরা ডিজি হলে এনারা করতে পারবেন না, এই সব জায়গায় আমাদের সমস্যা। তবে এই সমস্যাগুলির উত্তরণের জন্য আমি যেটা মনে করি, আমাদের দেশে সার্বিকভাবে একটা স্বাস্থ্যনীতি হওয়া দরকার, যেখানে জনগণ থাকে সেখানে চিকিৎসক পাঠানো দরকার। প্রধানমন্ত্রীকে বারে বারে বলার পরে উনি দয়া করে আমার কথাটা শুনলেন, শুনে নিয়ম করলেন 1 বছর তাদেরকে গ্রামে কাটাতে হবে। নোটিশের প্রজ্ঞাপন হলো, 2 সপ্তাহ পরে প্রজ্ঞাপন উইথড্র করে নিলেন, স্বয়ং প্রধানমন্ত্রী করে দিলেন। আজকে এইভাবেই যদি চলতে থাকে, আমরা কি, যখন আমাদের অ্যান্টিবডি আমরা মার্চ মাসে পয়লা উদ্ভাবন করলাম, প্রধানমন্ত্রী ভেরি নাইস, উনি যোগাযোগ করলেন আমাদেরকে, বলে যে কোনো সাহায্য লাগলে করবেন। 2 জন ওনার অ্যাডভাইজারকেও পাঠালেন, যখন সবকিছু কাগজটা তৈরি করে দিলাম, এখন ওই অ্যাডভাইজাররাও ফোন ধরেন না, উনাকে তো পাওয়া একটু কঠিনই, কারণ উনি তো অন্তরীণ আছেন, সেটা আমি বলেছি, উনি যোগাযোগ করতে পারেন, আমরা থেকেও পারি না। আজকে জনগণের যদি তার অধিকার আদায় করতে হয়, আমাদের সবাইকে পথে নামতে হবে, মিটিং মিছিল করতে হবে। আমাদের শিক্ষিত জনগণকে যারা যতটুকু আছে, তারা যদি আমরা সবাই এইসব বিষয়গুলি আলাপ না করি, তাহলে এই ভ্যাকসিন একটা সোনার হরিণ থেকে যাবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং ডক্টর তৌফিক জোয়ারদার এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যা বলেছে তার সাথে আমি সুর মিলিয়ে একটা কথা বলতে চাই স্বাস্থ্য খাতের আমলাতন্ত্রের দিকে তাকিয়ে, যে আজকে এখন এই মুহূর্তে যদি কেউ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল সার্ভিস ইংল্যান্ডের সেদিকে তাকান, দেখা যাবে যে সেখানে স্বাস্থ্য সচিবের একটা ছবি পাওয়া যাবে, আরেকজন পাওয়া যাবে প্রফেসর ডেম স্যালি ডেভিসের, তিনি একজন মহামারী বিশেষজ্ঞ কিংবা মাইক্রোবিয়াল বিশেষজ্ঞ, যিনি হচ্ছে এই যে সংক্রমণ ব্যাধি নিয়ে কাজ করেন, এবং তার সাথে পাওয়া যাবে আরেকজন তাকে হচ্ছে চিফ সায়েন্টিফিক অফিসারের নাম, যিনি আরেকজন চিকিৎসক। মানে পেশাজীবী চিকিৎসকরা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জনগণের স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন, তারা সেখানে শিক্ষানীতি স্বাস্থ্যনীতি তৈরি করার বেলায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই স্বাস্থ্যনীতি তাদের ছাড়া তৈরি হবে না, এটা নিশ্চিত করার মানে সেটা পেশাদারিত্বের ভিত্তিতে, বিচক্ষণতার ভিত্তিতে এবং অভিজ্ঞতার ভিত্তিতে সেই স্বাস্থ্যনীতিগুলো সেখানে তৈরি হয়। বাংলাদেশে কিন্তু এটা সত্যি যে স্বাস্থ্য মন্ত্রণালয় আমি খুঁজে 2 জনকে পেয়েছি যারা এমবিবিএস পাস করেছেন, কিন্তু তারা কিন্তু কখনো প্র্যাকটিস করেন নাই। তারা বিসিএস এ ঢুকে জনপ্রশাসনে এসেছেন, জনপ্রশাসন থেকে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ পেয়েছেন। তারা নিজেরা কিন্তু কখনো কোনো হাসপাতালে কাজ করেননি। একটা হাসপাতাল পরিচালনা, হাসপাতালের কি সমস্যা, জনগণের সাথে একটা হাসপাতালের কি সংকট তৈরি হয় কিংবা তার সম্পর্কগুলো কি, এই বিষয়ে তাদের কোনো ভাবনা নেই। তারা একটা আমলাতান্ত্রিক জায়গা থেকে, যে কথাটাই মাত্র জাফরুল্লাহ ভাই বললেন, এর আগে তৌফিক জোয়ারদার বললেন, সেই জায়গা থেকে দেখেন। এবং এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একদিকে আমরা যেমন একটা আন্তর্জাতিক চক্রের মধ্যে পড়েছি, একটা ব্যবসায়ী চক্রের হাতে পড়েছি, যে আমাদের টিকা আমাদের কিনতে হচ্ছে একটা ব্যবসায়ী মুনাফা কেন্দ্রিক প্রতিষ্ঠানের কাছ থেকে। একইভাবে আমাদের গোটা জনস্বাস্থ্য দেখা যাবে যে এইভাবে জিম্মি হয়ে পড়ছে আমলাতন্ত্রের হাতে, যারা তাদের সুযোগ সুবিধা মতো কেনাকাটা করছেন, কিন্তু জনস্বাস্থ্যের নানান দিক যে বিষয়গুলো সেগুলো তা মিটছে না। আমি এবার আলোচনা শুনতে চাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির কাছে, যে এইরকম একটা পরিস্থিতিতে যেখানে একটা আমাদের একটা স্বাস্থ্যনীতি ঠিকঠাক মতো নেই, আমাদের একটা আমলাতান্ত্রিকতা আক্রান্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা পেয়েছি, এবং একই সাথে এই টিকার মতো বেলাতেও আমরা দেখতে পাচ্ছি একদম ন্যূনতম জবাবদিহিতাহীন একটা প্রক্রিয়ায় এই টিকার আয়োজনটা করা হচ্ছে, বা কবে আমরা টিকা পাবো সেই নিশ্চয়তা নেই। এরকম একটা পরিস্থিতিতে আমাদের করণীয় কি, সেই বিষয়ে জুনায়েদ সাকির আলোচনা শুনতে চাচ্ছি। না, করণীয় তো খুব পরিষ্কার, একটা জবাবদিহিতাপূর্ণ, জনগণের কাছে যাদের দায় আছে, জনগণের দ্বারা যারা নির্বাচিত, সেরকম একটা সরকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে, এই সরকার জনগণের
ভোটে নির্বাচিত না, জনসম্মতির উপর দাঁড়িয়ে নেই। ফলে তারা যাদের অনুগ্রহে অথবা যাদের কৃপায় ক্ষমতায় আছেন তাদের প্রতি তাদের অঙ্গীকার আছে, তাদেরই সেবা তারা করছেন। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যখন জাতীয় স্বার্থটা হচ্ছে এই যে আমরা আমাদের জনগণের স্বাস্থ্য রক্ষা করব, তার জন্য যা যা করা দরকার সেটাই আমাদের কাছে প্রধান এবং আমাদের অগ্রাধিকার নীতি হওয়া দরকার। সেক্ষেত্রে আমাদের যদি চীনের ভ্যাকসিন নিলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, আমাদের কোন রকম দ্বিধা না করে সেই রকম জায়গায় যাওয়া দরকার ছিল। এটা কোনো চীনপন্থী ভারতপন্থীর প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমাদের দেশের স্বার্থের প্রশ্ন। এখন ধরুন আন্তর্জাতিক অঙ্গনে শক্তিধর রাষ্ট্রগুলোর এই ধরনের যে প্রাধান্য বিস্তার কিংবা প্রভাব বিস্তারের যে প্রতিযোগিতা, অর্থনৈতিক যে দ্বন্দ্ব, রাজনৈতিক এবং সামরিক যে দ্বন্দ্ব, এগুলো তো থাকবে, এগুলো আছেই, সেটা আমরা জানি। এখন একটা দেশ তার এই পরিস্থিতিতে কিভাবে নিজের স্বার্থটা রক্ষা করবে সেটা নির্ভর করছে ওই দেশের সরকার, তার দেশের জনগণ দেশের স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ কিনা। যদি একটা দেশের সরকার অন্য রাষ্ট্রের রাজনৈতিক অনুগ্রহে কিংবা তাদের নানা ধরনের সমর্থনে ক্ষমতায় টিকে থাকে এবং নিজেদের জনগণের উপর নির্যাতন চালায়, সেই রাষ্ট্র আসলে জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। সে কারণে আমরা দেখলাম যে আমাদের প্রায়োরিটি যেখানে এই বিভিন্ন অপশন গুলো খোলা রাখা দরকার ছিল, সেটা না করে আমরা ভারত সরকারকে খুশি করার জন্য বা এই ধরনের সেরামের সাথে একমাত্র চুক্তির মধ্যে গেলাম। চীনের যে পথটি খোলা ছিল সেই পথটা আমরা বন্ধ করে দিলাম। এখন সেটা সুযোগ আছে কিনা আমি নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু এখনো সেই সুযোগ দেখা, আবারও সেগুলো নিয়ে কাজ করা দরকার এবং দ্রুত এই আমাদের নতুন নতুন অপশনস গুলো যাতে থাকে, আমরা যাতে কারো কাছে জিম্মি না হয়ে যাই, সেই দিকটি আমাদের দেখা দরকার। এখন বর্তমান সরকারের অবস্থা এইরকম যে ভারতের কাছ থেকে এই যে আগামীকাল ফেলানি দিবস, আমাদের সীমান্তে বছরে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে। এখন এই যে মানে ফেলানির মতো একটা হত্যাকাণ্ড, যেটা সারা মানে এই বাংলাদেশ তো বটে, উপমহাদেশে এটার একটা আলোড়ন হয়েছে, সেই তার একটা ন্যূনতম বিচার আদায় করতে পারে না। মানে সরকারের মানে এই ভারত রাষ্ট্রের, ভারত সরকারের কৃপা অনুগ্রহে এই ক্ষমতায় টিকে থাকার ব্যাপারটা এতটাই জোরালো, এতই প্রকাশ্য যে তারা ন্যূনতম দেশের মর্যাদা রক্ষার কাজগুলো আসলে আর করতে পারছে না। ফলে সেই জায়গা থেকে আমরা খুব বেশি আশা করতে পারি না। এখন বাংলাদেশের জনগণের হচ্ছে জনমত কত শক্তিশালী আমরা করতে পারছি, জনগণের স্বাস্থ্যের অধিকার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অধিকারের প্রশ্নগুলো নিয়ে, এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার, যে অধিকার না থাকলে আমরা আসলে আমাদের কোনো অধিকারই রক্ষা করতে পারবো না, সেইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার জন্য সংঘবদ্ধ আন্দোলন, নজরদারি এবং জনগণের শক্তির উত্থান, এটাই আমি মনে করি জরুরি কর্তব্য, জরুরি একটা প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ জোনাস সাকিবকে। আমরা আজকে আলোচনা করলাম ভ্যাকসিন, জনস্বাস্থ্য, ভূ রাজনীতি নিয়ে। আমি মনে করি যে আলোচকরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছেন, তারপরও মানে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং সেই প্রশ্নগুলো আমরা দেখতে পেয়েছি যে আলোচকরা তাদের আলোচনায় মোটামুটি আলোচনা করেছেন। আমরা শেষ করার আগে আলোচকদের কাছে জানতে চাইবো আরেকবার যে তারা যদি কোনো বিশেষ বিষয়ে সংক্ষেপে বলতে চান, সেটা আমরা শুনে নিয়ে তারপরে আলোচনার শেষ দিকে যাব। আমি একটু বিদায় নিতে চাইছি, আমাকে একটা টেলিভিশন থাকতে। আচ্ছা আচ্ছা, জি অবশ্যই। আমরা বাকি সব আলোচক জনাব তৌফিক জোয়ারদার, অধ্যাপক তানজিমউদ্দিন খান এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তাদের কাছে জানতে চাইবো যে তারা যদি বিশেষ কোনো বিষয় বলতে চান সেগুলো আমরা শুনতে চাই, কারণ এখনো অনেক মানুষ দেখছেন এই আলোচনাটা। জাফরুল্লাহ ভাইয়ের ইয়েটা সাউন্ডটা অন করতে হবে। কি করে অন করতে হয়? জি অন করা হয়েছে, অন করা হয়েছে, আপনি বলেন। অন করা হয়েছে, জি অন হয়েছে, আপনি বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমি মনে করি অনেক দেরি হলো, এখনো আগামী দিনে সরকার, আগামী দিন তো বৃহস্পতিবার অফিস আদালত খোলা, বাংলাদেশ সরকার তাদেরকে তাদের চাইনিজ অ্যাম্বাসেডারকে বলা, সিনোভ্যাকেরিকে বলা, প্লিজ কাম, তোমাদের যে দাবি এটা আমরা শেয়ার করবো, খরচটা তোমরা আসো, আমরা আর বাকিটুকু আমরা নিজেরা করে নেব। এটা হবে সেই ঠিক একইভাবে সোভিয়েত, যেটা আমাকে অ্যাপ্রোচ করেছিল সোভিয়েত, যেটা আমি করতে পারিনি অকারণে, তাদেরকেও বলা তোমরা এখানে এসে করো। আর তৃতীয় কাজটা যেটা সরকারের নৈতিক দায়িত্ব, যেহেতু সরকার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছে, মিনিমাম নীতিমালা মানলে তারা আমাদের এই যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, বিজ্ঞান বিষয়ের যে বিষয় আছে, তাদের প্রত্যেককে মাত্র কয়েক কোটি কোটি টাকা দিলে আমার ধারণা, এবং আমরাও তার একটা দাবিদার হতে পারি, যদি এখানে যদি আর বিশত ভুলে যাওয়ার আগে বলি, গ্লোবকে তারা একটু এগিয়ে আছে, গ্লোব ফার্মাসিউটিক্যালকে
তাদেরকে নিরাপদে 50 কোটি টাকা দিয়ে দেওয়া উচিত। তাদেরকে বলা উচিত গবেষণা করো কত তাড়াতাড়ি, তাহলে আমাদের সক্ষমতাটা বাড়বে। এই বিষয়টা আবার আমি রিপিট করছি, যদি আমরা বলেছি কম্পালসারি লাইসেন্সের সুবিধাটা নেওয়া দরকার। ডক্টর ইউনূসকে ব্যবহার করেন, তাকে পাঠান, এটাতে আমার দেশ উপকৃত হবে। আজকে এটা তো উচ্চার করা উপায় নেই। পৃথিবীতে বঙ্গবন্ধুকে যতটা চিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তার চেয়ে কম লোকে চিনে না। তার বর্তমান যুগে তার একটা সুনাম আছে, তাকে জাতি স্বার্থে ব্যবহার করা উচিত বলে তাকে অনুরোধ করা উচিত, প্লিজ গেট আস দ্য ভ্যাকসিন। অনেক ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং বীর মুক্তিযোদ্ধার সময় একটা হাসপাতাল তৈরি করে তিনি একটা বিশেষ ভূমিকা রেখেছিলেন এবং এরপরেও বাংলাদেশে জনস্বাস্থ্যের বিকাশে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকা অনস্বীকার্য। আমরা ডক্টর তৌফিক জোয়ারদারের কাছে কিছু শুনতে চাই, যদি শেষ মুহূর্তে কিছু বলা থাকে। হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ। আসলে জাফরুল্লাহ চৌধুরী স্যারের কথার পরে আসলে বলার কিছু আর থাকে না। তো উনি মোটামুটি মূল ইয়েগুলো বলে দিয়েছেন। আমি জাস্ট দুটো পয়েন্ট একটু বলতে চাই। সেটা হচ্ছে যে কে ভ্যাকসিন পাবে, কে টেস্ট করতে পারবে, কোন হসপিটাল সুযোগ পাবে, কে পাবে না, এইটা কোনো সচিবের এই সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আসলে এইটা গাইডলাইন তৈরি করা, পলিসি তৈরি করা তাদের কাজ। পলিসি তৈরি করে তারা ছেড়ে দিবে, এটা একটা কেরানির কাজ। চেকলিস্ট ধরে বসে বসে যে কে সেই গাইডলাইন ফিল আপ করে, সে টেস্ট করবে, সে হসপিটালে সেবা হবে, সে ভ্যাকসিন পাবে, এটা কেরানির কাজ। এখন আমাদের দেশে সচিবরা করে হচ্ছে কেরানির কাজ, আর হয়তো মানে কার কাজ কে করে সেটার কোনো ঠিক নাই আর কি। সো দ্যাটস দ্য প্রবলেম, দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম ইনফ্যাক্ট। তো বুঝতে হবে যে আসলে কার কাজ কোনটা। দ্বিতীয়ত যে বিষয়টা বলতে চাই, যে আমি শুরু করেছিলাম সেইজের কথা বলে, যে আপনার স্ট্র্যাটেজিক যে কমিটি আছে WHO, সেখানে লেজিটিমেসির কথা বলেছিলাম, প্রিন্সিপাল অফ লেজিটিমেসি। আরেকটা প্রিন্সিপালের কথা আমি খুব বেশি বলিনি, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি, যেটা জাফরুল্লাহ স্যারও বলছিলেন যে চায়নার কাছে যাওয়া, এইটার কিন্তু সুযোগ আমাদের একটা হেলায়। আমরা এই যে রেসিপ্রোসিটি মানে কি, আমরা যদি তখন চায়নার ভ্যাকসিনটা আমাদের দেশে টেস্ট করতে দিতাম, তাহলে বাই প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি আমরাই সেটার দাবিদার হতাম সবচেয়ে বেশি। যেহেতু আমাদের দেশে জনগণ রিস্ক নিয়ে তার স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে একটা ভ্যাকসিন ট্রায়াল দিতে সক্ষম হয়েছে, তারাই কিন্তু সবার আগে রেসিপ্রোসিটি প্রিন্সিপাল অনুযায়ী ভ্যাকসিনটা পাওয়ার দাবিদার হতো। আমরা সেই সুযোগটা আমরা হারিয়েছি, কিন্তু তারপরেও আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি। আমার মনে হয় যে বিশ্বের যে একটা জিওপলিটিক্যাল একটা ডাইমেনশন আছে, যেটার কথা তানজিমউদ্দিন খান প্রফেসর বলছেন, সেই ডাইমেনশনটাকেও কিন্তু এখনো আমাদের মানে বিবেচনায় নেওয়ার একটা সুযোগ রয়েছে, এবং সেটার বিবেচনায় এখনো কোন রাস্তা মানে এখানে আন্তর্জাতিক রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আপনি চায়নার কাছে গেলে অবশ্যই তার রাস্তা, সে এখানে অভিমানের কথা না, এটা স্বামী স্ত্রীর সম্পর্কে মান অভিমানের বিষয় থাকে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এখানে মান অভিমানের কিছু নয়। আপনি যদি তাদের কাছে যান, আমার ধারণা তারা একটা বেটার অপশন আপনাকে দিতে পারে। একটা কথা বলে শেষ করবো, ইংরেজিতে একটা কথা আছে যে ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট। একটা বাস্কেটে আপনার ডিমগুলো সব রাখবেন না, কারণ বাস্কেটটা হাত থেকে পড়ে গেলে সব ডিম নষ্ট হয়ে যাবে। তো এই জন্য উচিত বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন গুলো কিভাবে বাংলাদেশে আনা যায় সেটার ব্যাপারে এক ধরনের ডিপ্লোমেসি করা। ডিপ্লোমেসির কথা দিয়ে শেষ করছি যে আসলে এটা শুধুমাত্র সায়েন্স না, এখানে আর্ট, এখানে ডিপ্লোমেসির একটা বড় সুযোগ আছে, এবং সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। এবং আমার ধারণা যে খুব সংক্ষেপে তিনি খুব গুছিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আবারও তুলে ধরেছেন, যে এই যে ভ্যাকসিন যে দেশে পরীক্ষা করা হয় সেই দেশের একটা অগ্রাধিকার যে থাকে, সেই বিষয়টা তিনি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন, যে আমরা সেই কারণে ওই সময় চীনের ভ্যাকসিন পরীক্ষা করার প্রস্তাবটা প্রত্যাখ্যান করা কিংবা তাকে ঝুলিয়ে দেওয়াটা আমাদের জন্য রীতিমতো আসলে একটা গণবিরোধী কাজ হয়েছে বলে আমার কাছে মনে হয়। আমি ডক্টর তানজিমউদ্দিন খানের কাছেও জানতে চাইবো যে এখন এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এবং আন্তর্জাতিক পরিস্থিতির নানান শর্ত ব্যবহার করে আসলে আমরা কি করতে পারি, জনগণের করণীয় কি, রাষ্ট্রের করণীয় কি, একটু যদি সংক্ষেপে আপনি আলোচনা করতেন, বা আপনার নিজের কোনো কথা থাকলো। সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে এই মুহূর্তের জাতীয় স্বার্থটা নির্ধারণ করা, এবং এই মুহূর্তে জাতীয় স্বার্থ হচ্ছে এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে এবং মৃত্যু থেকে মানুষকে বাঁচানো। এখন এটা যদি জাতীয় স্বার্থ হিসেবে চিহ্নিত করা যায়, তাহলে যেই ক্ষমতায় থাকুন না কেন
তার যে করোনা ভাইরাসের ক্ষেত্রে তার যে কূটনৈতিক তৎপরতাটা সেটা কিন্তু ভিন্নতর হবে। এবং জাতীয় স্বার্থ যদি এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি কিংবা এরকম একটা গ্রহণযোগ্য জাতীয় স্বার্থ যদি সামনে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই চিন্তাটা থাকবে না আসলে কোন ঝুড়িতে কোন ডিমটা রাখবো। এখন মুশকিলটা হচ্ছে আমরা যেই সমস্যাটা হয় যে যখন আমরা ভারতীয় ডিম রাখি সাথে সাথে মনে করি এই বোধহয় চীন খেপে গেল, তাহলে চীনের ডিম রাখতে হবে। আবার যখন চীনের ডিম রাখি তখন মনে হয় বোধহয় এখন ভারতীয় ডিম রাখতে হবে। এটার মধ্য দিয়ে পরিস্থিতির জটিলতা কিন্তু বাড়ে। কিন্তু আমার জাতীয় স্বার্থটা যদি নির্ধারিত না থাকে, সমস্যাটা হচ্ছে যে এক ধরনের বৈধতার সংকটে আছে কিন্তু সরকার, বিশেষ করে 2014 এবং 2018 যে নির্বাচন, তার কারণে একটা বৈধতার সংকট তৈরি হয়েছে। কেননা এর মধ্য দিয়ে জনসম্পৃক্ততার বদলে জনবিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। এখন এই বৈধতার সংকট কাটানোর জন্য তাদেরকে নির্ভর করতে হচ্ছে আঞ্চলিক শক্তি এবং বৈশ্বিক শক্তির উপর। এখন এই নির্ভরতা কাটাতে গেলে খুব প্রয়োজন হচ্ছে যে সনাতনী রাজনীতির ধারার মধ্যে আছে সেই রাজনীতি থেকে বের হয়ে এসে জনমানুষকে আস্থায় নেওয়া এবং সেভাবেই আসলে আমাদের জাতীয় স্বার্থটা নির্ধারণ করা। এবং সেভাবে যদি করা যায় তাহলে এই সংকট কাটানোটা খুব সহজ হবে। যদিও এটা খুব শর্ট টার্মে হবে না, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু অ্যাটলিস্ট এই বিষয়টাকে বিবেচনায় নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে বিশেষ করে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রের যারা রাজনৈতিক নেতৃত্বে থাকেন তাদের সাথে আমলা এবং ব্যবসায়ীদের সম্পর্কের ধরনটা এটাও নির্ধারণ করা জরুরি। এবং এই সম্পর্কটা আসলে কি, এটার মধ্যে কোনো স্বচ্ছতা নাই। এবং কখনো কখনো আমলারা জনস্বার্থকে উপেক্ষা করে এমনভাবে ব্যবসায়িক স্বার্থকে সামনে তুলে ধরেন তার মধ্য দিয়ে কিন্তু মানুষ অনেক বেশি আস্থাহীন হয়ে পড়ছে, যার ফলশ্রুতিতে ভ্যাকসিন যদি আসে সেই ভ্যাকসিন নিয়েও কিন্তু মানুষের অনেক অনাস্থা থাকবে যে আসলে আমরা কি আসল ভ্যাকসিন আনলাম কিনা। এবং যেরকম দুর্নীতির প্রকোপ সারা দেশ জুড়ে এবং যেরকম জবাবদিহিহীনতা, যেরকম অস্বচ্ছতা প্রতিটা কাজকর্মে, এবং আমরা এটা কিন্তু দেখলাম, এই যে সচিব বললেন যে এটা হচ্ছে G2G সরকার এবং সরকারের হচ্ছে চুক্তি, আবার আমাদের বেক্সিমকো যিনি প্রধান উনি বললেন না এটা হচ্ছে একটা বাণিজ্যিক চুক্তি। তাহলে চুক্তিটা কি সরকার এটা প্রকাশ করুক, জনসমক্ষে আনুক, সেটা আনলেই তো মানুষের আস্থাটা তৈরি হয়। এবং ওই সাহসটা তো থাকতে হবে। যদি আমি জনপ্রিয়তার দাবি করি তাহলে জনমানুষের আস্থাটা অর্জনের এই চেষ্টাটা আমরা করবো না কেন? তার মানে হচ্ছে যে এই জায়গাগুলো থেকে যদি সরকার বের হয়ে আসতে না পারে তাহলে আসলে এইখান থেকে আমাদের খুব সহসা মুক্তি নাই, এটা আমি বলতে পারি। এবং এই জায়গা থেকে বের হয়ে না আসতে পারলে আসলে জনমানুষদেরও আমরা যারা আছি, আমরা করোনা ভাইরাসের প্রাথমিক পর্যায়ে যে যন্ত্রণার মধ্যে ছিলাম ভ্যাকসিন নিয়ে সেই একই যন্ত্রণায় পড়বো। শুধুমাত্র পার্টি চ্যানেলের মধ্যে যারা আছে তারাই সেই ভ্যাকসিন পাবে, যাদের অর্থবিত্ত আছে তারা পাবে, আর যাদের নেই তাদেরকে অনেক টাকা দিয়ে বাইরে থেকে চোরাই পথে আসবে সেগুলো কিনতে হবে। তো এইগুলো যদি সেই জায়গায় যদি জগৎটা যদি আমরা পরিবর্তন না করি, আমলা হোক রাজনৈতিক নেতৃত্ব হোক যেই হোক না কেন, আসলে আমাদের সামনের ভবিষ্যৎ খুব ভালো দেখার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তানজিমউদ্দিন খান। এবং এই সুযোগে আজকে যে ভ্যাকসিন জনস্বাস্থ্য ভূরাজনীতি নিয়ে যে আলোচনা হলো এবং এখানে আলোচনা করলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান, এবং ছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার। তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এবং এত রাত পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা ধরে আলোচনা হয়েছে। যারা মন দিয়ে আলোচনা দেখেছেন এবং মন্তব্য করেছেন, উৎসাহ দিয়েছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করব যে জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি হওয়ার মাধ্যমে, তথ্যের সম্প্রচারের মাধ্যমে এবং একটা রাজনৈতিক এক ধরনের সচেতনতা জোয়ার তৈরি হওয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে ভ্যাকসিনকে কেন্দ্র করে যে একটা নোংরা রাজনীতি, ব্যবসায়ী স্বার্থ এবং একটা আঞ্চলিক রাজনীতির তৎপরতা চলছে জনগণের স্বার্থকে উপেক্ষা করে, তার বিরুদ্ধে একটা জনগণের স্বার্থের জনস্বাস্থ্য নীতির রাষ্ট্র সমাজ তৈরি করতে পারবো সেই আশাবাদ জানিয়ে এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা সভা থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ।